নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজকের আমাদের এক কথায় সেলিব্রিটি গেস্ট আমার কাছে, সেটা হলো রবিদ্যুতি, যার পরিচয় আমাকে দেওয়ার দরকার নেই। আমাদের ইন্ডাস্ট্রির মোটামুটি অ্যাভারেজ সব মানুষ ওকে চেনে, এবং শুধু চেনে না, দারুণভাবে চেনে। আলাপ করাচ্ছি রবিদ্যুতির সাথে, আর সাথে ওর পরিচয়টা ও নিজেই দেবে। রবিদ্যুতি, আগে ওকে দিয়ে স্টার্ট করছি। ও আজকে আমাদের কাছে একটা আলাদা গেস্ট একটা, একদম। যে তোমরা দুজন দুজনের ইন্ট্রোডাকশন দাও, নাম, কি প্রফেশনে আছো, কতদিন ধরে আছো, টাইপ অফ দ্যাট। কন্টিনিউ। মানে ওর পরিচয় আমি দেবো না না, ওই দিক। ফার্স্ট। আচ্ছা, আমি সুদীপম। তো আমি অ্যাকচুয়ালি আরএস ক্রিয়েটিভিটি, আমার রবিদ্যুতির সাথে আমি রয়েছি লাস্ট অলমোস্ট 1-1.5 বছর। আর ডিজাইনিং পার্ট পুরোটাই রবিদ্যুতি দেখে। ইভেন যত অর্গানাইজেশন পার্টটা আর মার্কেটিং পার্টটা, সেটা আমি দেখি মোটামুটি। এটাই হচ্ছে আমার এখানকার রোল। আর বাকি তো ম্যাডাম রয়েছেন, ম্যাডামের কোম্পানি এখন। রবিদ্যুতি, আমি রবিদ্যুতি। ওর পরিচয়টা কিছুটা আমি দিই। সেটা হচ্ছে, যদি আরএস ক্রিয়েটিভিটার বলেন, তাহলে আরএস ক্রিয়েটিভিটার কিন্তু নামটা কিন্তু একদম ওর দেওয়া। বাহ, প্রথমে আমার নামটা মানে আমার অর্গানাইজেশনের নামটা ছিল হচ্ছে সূর্যা নামে এখনো পেজ ফেসবুকে খুললে পাওয়া যাবে। আচ্ছা। তো ও তখন থাকতো হচ্ছে অস্ট্রেলিয়ায়। আরে রিয়েলি? অস্ট্রেলিয়ার কোথায়? আমি সিডনিতে ছিলাম 5 বছর, দেন আমি মেলবোর্নে 2 বছর, পার্থে 3 বছর। ভেরি গুড। কি যোগাযোগ! আমার বোন মেলবোর্নে বিয়ে হয়েছে ওর, আচ্ছা আর আমার ভাগ্নির বিয়ে হয়েছে সিডনিতে। আচ্ছা দুজনেই অস্ট্রেলিয়ার। আচ্ছা। মানে আমাদের বন্ধুত্ব যদি বলো, তাহলে হচ্ছে বংশ পরম্পরায় বন্ধুত্ব যেটা বলে। মানে মানে আমার দাদু ওর ঠাকুর দাদা, মানে আমার মা বাড়ি আর ওদের বাড়ি হচ্ছে পাশাপাশি। আচ্ছা। তো আমার দাদু আর ওর ঠাকুর দাদা মানে ওই টাইমের ব্যবসায়িক জামানার জিনিস। আবার আমার মা মানে সেই তখন মানে সবে ব্রিটিশটা ছেড়ে গেছে আর কি, মানে সেই আমলে আর কি ওটা। মানে 47-45 এর সময়। আমি একটু বেশি বলে ফেললাম, বাট মোটামুটি ওই রকমই, মানে ওই 65-70। আবার আমার মা আর ওর বাবা একই, মানে এলাহাবাদ ব্যাংকে একই মানে একই অফিসেরই কাজ করেছে। ভেরি গুড। আবার তারপরে আমি ওর সাথে কানেক্টেড হয়েছে ক্লাস 7 থেকে। তো ওই ক্লাস 7 থেকে আজ অব্দি মানে জিনিসটা চলছে। মাঝখানে আমিও চলে গেছিলাম পড়তে বাইরে, ও ছিল হচ্ছে অস্ট্রেলিয়ায়। 2016-তে মানে রিকানেক্ট। আমি 2016-তে, 16-তে মানে reconnect হয়। 2004 থেকে 2016 অব্দি আমাদের কোনো কানেকশন ছিল না। 4 থেকে 16, মানে 12 বছর। হ্যাঁ, Almost. দুজন এক যুগ। এক যুগ। বাহ বাহ। মানে যে যার তখন নিজের লাইফে। হ্যাঁ, তারপর হঠাৎ করে মানে কানেকশনটা একটা অদ্ভুত ভাবে, মানে বেসিক্যালি ও মানে বাড়ি থেকে ফুচকা কিনতে বেরিয়েছে আর কি, ঠিক আছে। আমি হঠাৎ করে পাস করেছি, পাস করে দেখে মনে হচ্ছে মুখটা কেমন চেনা চেনা লাগছে। আচ্ছা ঠিক আছে। এবার তখন মানে সেটাও একটা গল্প। মানে ও আমাকে একটা ফেসবুকে পিং পাঠিয়েছে, কি রে চিনতে পারছিস? হ্যাঁ না তো। মানে ওই নাতর থেকে শুরু হয়েছে, সবই ভুলে, মানে মুখ তো মনে নেই। 12 বছর মাঝখানে গ্যাপ। পাওয়া যায়, মানে এগুলো সিনেমাতে সম্ভব, এগুলো সিনেমাতে সম্ভব। একদমই তাই, মানে এক যুগ। আর 2 বছর পরে হলে বেশি হলে রামের বনবাস হয়ে যেত। সত্যি সত্যি, মানে এটা কিন্তু সত্যি একটা মানে আলাদা ব্যাপার। মানে এই নিয়ে মানে গল্প করলে সারাদিন কেটে যাবে। একদম। মানে অনেক সময় এরকম আমাদের টাইম কেটেছে। মানে আমি একই কোচিংয়ে যেহেতু মানে ক্লাস 7 থেকে ছিলাম, মানে অনেক কিছু ও আমাকে বলে যে তুই এগুলো করেছিস। আমি বললাম যে ও আচ্ছা, এগুলো আমি করেছিলাম। তুই এর পিছনে লাগ দিস, ওর পিছনে। আমি সত্যি লাগতাম, কিন্তু জানি না, তো খুব ভালো হয়েছিল। এরকম টাইপের গল্পগুলো তখন খুব মানে টাইমটা খুব ভালো কাটে। কাটতে ছিল। আর আমাদের ওই সময়টা না কেমন একটা অদ্ভুত, একটা আমাদের মধ্যে একটা বেশ ভালো ব্যাপার ছিল। তখন তো মোবাইলের ব্যাপার ছিল না। তো ব্যাপারটা কি, আমরা এমন একটা জেনারেশনের মানুষ, আমরা অনেক কিছু দেখেছি, মানে পুরো দেখেছি। চোখের সামনে চেঞ্জ দেখেছি জিনিসগুলো, টেকনোলজি থেকে শুরু করে আজকে লাইভ। এটা মানে
আজকে 15 সব থেকে বছর মজার আগে- ঘটনা যখন তোরা বলেছিস আমি অর্কুট থেকে আমরা Facebook- অর্কুট শুনে আমার প্রচন্ড মজা লেগেছে। অর্কুট কি ইয়াহু মেসেঞ্জার হ্যাঁ, আমরা সেই ইয়াহু ইয়াহু মেসেঞ্জারের জামানার লোক আমরা, ডায়াল আপ ইন্টারনেট। ডায়াল আপ ইন্টারনেট, ডায়াল আপ ইন্টারনেট। এক কথায় ডায়াল আপ ইন্টারনেট, কানেক্ট হলেই বাড়িতে ফোনের বিল মানে তখন চটচট করে উঠছে। মানে একটা টাইমে এরকম ছিল, আমার মনে আছে কলেজ তখন আমি ব্যাঙ্গালোরে, কলেজ থেকে ফেরার তাড়াটা থাকতো, 10 টাকা হাতে থাকতো, কখন ক্যাফেতে যাবো। ওই 1 ঘন্টা 10 টাকা বাঁচিয়ে রাখা। তখন তো ব্যাঙ্গালোরে বুঝতেই পারছো, মানে 10 টাকাও মানে বিশাল ব্যাপার। মানে এরকম হয়েছে যে ব্যাঙ্গালোর থেকে মানে কলেজ থেকে হস্টেলে ফিরেছি, আগে দেখেছি 10 টাকা হাতে আছে কিনা, কারণ ক্যাফেতে ঢুকতে হবে। আর ওই 1 ঘন্টা কাউকে কোনো ডিস্টারবেন্স হবে না, আগে ইয়াহু মেসেঞ্জারে ঢুকতে হবে। খুব মতো থাকতো, কি যেন বলতো, সাইবার সাইবার ক্যাফে। আবার অনেক সময় দেখতাম যে তারপর কোনোটাতে কতগুলো কোম্পানি আসলো, webcam বন্ধ আছে হয়ে কিনা। গেল। রেডিফ মেল এলো, রেডিফ মেল এলো, তারপরে ইয়াহু মেল ছিল, রেডিফ মেল। ইয়াহু তো ইয়াহু তো ইয়াহু অনেকদিনই- আছে এখনো, ধুক করে চলছে। তারপরে কি যেন হটমেল, হটমেল এখনো তো হটমেল আছে। এখন আছে, ওটা তো উইন্ডোজে। আছে এখনো। কিন্তু ওই 1 ঘন্টা কাটানোটা খুব, মানে পিছনে দেখতাম লাইন দাঁড়িয়ে রয়েছে, মানে আমি বেরোলে আরেকজন ঢুকবে। আচ্ছা, তোর এই প্রফেশনে আসা কবে? 2008-এ আমার পাস আউট। 2008-এ আমি কলকাতায় ফিরি, তারপর থেকে টুকটুক করে নিজের কাজগুলো শুরু করি। মানে তখন তো এরকম ব্যবসা হিসাবে আর কি ছিল না, বসে বসে নিজের জিনিসগুলো বানাতাম। তা লোকজনের যাদের পছন্দ হতো, আস্তে আস্তে দেখলাম কেউ কেউ চাইছে যে আমাকে এটা দিবি, এটা ভাল লাগছে, এটা কিনবো। তো ওইখান থেকে আস্তে আস্তে এই ব্যবসার ব্যাপারটা আসলো। তখন থেকে ওই আস্তে আস্তে বড় বাজার যাওয়া, এই করা। অতি বড় বাজার যাস না? হ্যাঁ, মানে বড় আমার বাজার জিনিস খুব ভালো। ভালো মতন চিনি, মানে 2009 থেকে আজকে 26 অব্দি এখনো বড় বাজারটা সত্যি বড় বাজার, এখনো গেলে মনে হয় যে অলিগলি এখনো নতুন চিনছি। কি বড় বাজারের, মানে বড় বাজার মানে পুরোপুরি চেনে কেউ, আমি তো এখনো অব্দি শুনলাম না এত বড় বাজার। বড় ওই তো বললাম 2009 থেকে 26 এখনো আমি চিনি না। আমি ওকে যখন হার্ডলি নিয়ে যাওয়া আমি খুব ভালো লাগে। মানে আমি গেলে মানে হারিয়ে যাই কেমন যেন, মানে চিনতেই পারি না আমি রাস্তাঘাট। আর তখন যখন আমার সূর্যাটা ছিল, আমার তখন মনে হলো না সূর্যাটা নামটা খুব মানে লোকের কাছে জিনিসটা যাচ্ছে না, অনেকে সুরিয়া অনেক কিছু ইয়ে করছে। আমি তখন হঠাৎ করে ওর সাথে আমার মানে কানেকশনটা হলো। আমি ওকে বললাম যে ভাই একটা নাম দেখতো, নাম একটা দেবো, একটা লোগো বানাবো। ও এটা শেষ কর, তারপর এটার পিছনে একটা কাহিনী আছে, আমি বলছি নামের তো পেছনে। দেখতো ও আমাকে ওই আরএস ক্রিয়েটিভিটা নামটা আর নিচে একটা ট্যাগলাইন আছে, ফ্যাশন আলটিমেটাম। দ্য ফ্যাশন আলটিমেটাম। তো আমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল হোয়াইটস ক্রিয়েটিভিটা, মানে এটা তো মানে লোকের ওই ক্রিয়েটিভ করেই লোকে যাবে, ক্রিয়েটিভিটা বোঝাতে গেলে আমার নামের মতন হয়ে যাবে, মানে আমার নামও বোঝাতে গেলে লোককে প্রচুর টাইম দিতে হয়, এই ক্রিয়েটিভিটাটা বলতে গেলে মানে আমার কাছে দুটো নামেরই খুব ইয়ে হয়ে যায়, যে আমার নামও বোঝাতে হয়, আমার কোম্পানির নামও বোঝাতে হয়। তো একটা লোগো, আমার ইয়ের ফার্স্ট লোগোটাও ওর হাতে করা না, ফার্স্ট লোগো সূর্যার আমি নিজে হাতে এঁকে করেছিলাম, ওটা আমার সারা জীবন মনে থাকবে। তখন তো আর এত মানে কি বলে মোবাইলে দিলে বা অ্যাপে দিলে তো চট করে চলে আসতো, তখন খরচা সাপেক্ষও ছিল। 2009-এর কথা বলছি। এসটাকে কিভাবে লেখা, আবার ওর উপর দিয়ে সূর্যের ইয়ে করা, ওরভাবে করেছিলাম একটা, তারপরে যা করার ও করে দিয়েছিল। এইবার বলি নামটা ক্রিয়েটিভিটা কেন, কারণ তখন হঠাৎ করে হয় না মাঝে মাঝে যে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে পারলে একটু বেশ ভালো লাগতো। বাংলা হিন্দি ইংলিশ তো আছেই, ঠিক আছে, তো তখন হঠাৎ করে স্প্যানিশের খুব ইয়ে উঠেছিল। এলাম আচ্ছা ঠিক আছে, না, মেয়ে পড়ানোর জন্য স্প্যানিশ শিখতে যাচ্ছি বা স্প্যানিশ জানে, মেয়েরা খুব তাড়াতাড়ি পড়তো। না পটানোর জন্য না, আমার তখন আমি টার্গেটটা তোমার কথা বলছি, আমি আমার কথা বলছি। আমার তখন একটা ইয়েটা মানে ম্যাটারটা ছিল কি, মানে বাইলিঙ্গুইস্টের কাজ আমি করব। আচ্ছা, মানে এমবাসিতে আমি যদি বাইলিঙ্গুইস্টের কাজ পাই, তখন সেক্ষেত্রে আমার যদি ফরেন ল্যাঙ্গুয়েজ জানা থাকে, তো সেক্ষেত্রে আমার খুব সুবিধা হবে। আমি সেই টার্গেট নিয়ে আমি স্প্যানিশটা টার্গেট করেছিলাম। আর তখনই আমাকে বলেছে, আর তখন যখন মাথায় যখন যে জিনিসটা ঢোকে, আচ্ছা ঠিক আছে তাহলে এটা স্প্যানিশ একটু টাচ দিলে কেমন হয় ব্যাপারটাকে। সেই স্প্যানিশ নিয়ে আমি এখনো চলছি, মানে ওটাই চলছে, ওটার নামেই আমার কারেন্ট অ্যাকাউন্টও হয়েছে, মানে ওই আরএস ক্রিয়েটিভিটাটাই চলছে। আর
আশা করি যতদিন আমি আছি ততদিন চলবে। অবশ্যই থাকবে, অবশ্যই। ইভেন না ক্রিয়েটিভিটার এর মাথায় যে সাদেলটা, ওটা কিন্তু ব্যাংক দিতে পারছে না, মানে দিতে পারবে না, তো সম্ভব না, ওটা ওটা স্প্যানিশ নেম তো, আচ্ছা 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 আচ্ছা। মানে ক্রিয়েটিভিটা সো এটাই। কল্যাণ গুপ্ত লিখেছে, কল্যাণ গুপ্ত, গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং। আজকে কেউ অন্য কাউকে পাত্তা দেবে না, আজকে শুধু ম্যাডামকেই পাত্তা দেবে সবাই। না, কল্যাণের সঙ্গে তো আমার মানে এই লাইনে আসার অনেক আগে থেকে। প্রফেশন, অনেক নট লাইন, প্রফেশন। হ্যাঁ একদমই, মানে এই প্রফেশনে আসার আগের থেকে, মানে যখন স্কাইপ হ্যাঁ, স্কাইপ ওই যে টাইমে ঘরে বসে আছিস এই ঘরটা স্কাইপ রুমই ছিল। আমার বোনের বিয়ে হয়েছে অস্ট্রেলিয়াতে, আমাদের এই এখনো ক্যামেরা আছে, এই যে এখানে ক্যামেরা রয়েছে, একটা টিভির মাথায় ক্যামেরা, এখানে দুর্গাপুজো হচ্ছে, এখানে কালী পুজো হচ্ছে, সারাক্ষণ স্কাইপ চলছে, সেই স্কাইপ। কল্যাণের সঙ্গে আমার মানে আমি যখন 2008-এ এখানে চলে আসলাম, ওই টাইমে আমার কল্যাণের সঙ্গে আলাপ থ্রু মানে অর্কুট কিংবা ফেসবুক, এটা আমার মনে নেই এই মুহূর্তে, বাট ওই টাইমে তখন মানে ও আমাদের একটা কমন গ্রুপের মধ্যে বিলংস করতো। মানে পরে জেনেছিলাম মানে আমার খুব একটা ক্লোজ ফ্রেন্ডের সাথে ওর একটা মানে পরিচয় ছিল, মানে মানে কারোর সাথে মানে কিভাবে লিংক হয়ে যায় ওটাও একটা দেখার বিষয়। আর মানে কল্যাণের সাথে সেই টাইমের থেকে আমার মানে পরিচয়টা, মাঝখানে অনেকের সাথে কোনো ওর সাথে যোগাযোগ ছিল না, আবার সেনকে হঠাৎ করে আমাদের গ্রুপে ওকে পেলাম, মানে রিইউনিয়ন, রিইউনিয়ন। মানে কোথা থেকে? ওই যে আইটা গ্রুপের ওটা কিছু লিখেছিল, এটা বলতে খুব ভালো লাগে, আমার কাজই তাই, আমার এই একটাই কাজ। কোন একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, আবার ওর সঙ্গে মানে ও আমাকে সেনকে তোমার আইটা গ্রুপে যখন আমি লিখলাম, তারপরে আমাকে পার্সোনালি পিং করেছিল, তোমার নাম্বারটা অনেকদিন খুঁজছিলাম, অনেকদিন ধরে, বললাম যাক গ্রুপের থেকে পাওয়া গেল। ওর সঙ্গে আমি যবে থেকে কল্যাণকে চিনি তবে থেকেই ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, খুব ক্রিয়েটিভ মানুষ। একদম আমাদের বসন্ত উৎসবে যে ট্যাগলাইন, এবারে নো রং, এবারে নো রং, শুধুই রং, এবারে নো রং, WRONG, শুধুই রং, নশ্বর, এই যে লেখাটা ওরই তৈরি করা, এবং এটাই বসন্ত উৎসবের ট্যাগলাইন সবসময় হয়ে এসেছে। মানে আমি কল্যাণকে চিনেছি যখন কল্যাণের হাতে তখন ক্যামেরা ওঠেনি, সেদিকে আমাকে ওটাই লিখলো। আচ্ছা, তখনও কল্যাণ অবিবাহিত ছিল, এখনো এখনো কল্যাণ আছে। অবিবাহিত। কল্যাণ আর বিয়ে করলো না, কল্যাণ আর কারোর কল্যাণ করলো না, ভগবান। এটা হতে পারে কল্যাণ সবার কল্যাণ করে যাচ্ছে। কল্যাণ সবার এটা কিন্তু ভালো বলেছে, কিন্তু এটাও ট্যাগলাইন, কিন্তু কল্যাণ সবার কল্যাণ করে যাচ্ছে। আচ্ছা রবীন্দ্রদি, ফ্যাশন জগতে তো যাত্রা 2008 সালে শুরু হয়েছিল বললি, তাই তো? এত বছরের পথ চলায় সব থেকে বড় শিক্ষা কি পেয়েছিস? যে বড় শিক্ষা তো প্রতিদিনই শিক্ষা আমরা একদম। অর্জন করছি, এবার তার মধ্যে বড় শিক্ষা যদি ওই যে বলো, কল্যাণ কি লিখেছে, অর্কুট থেকে আলাপ। কল্যাণ মানে বহুত চুপকে চুপকে ব্যাপার, মানে অর্কুটও করতো, অর্কুটও করতো। শিক্ষা যদি বলো দাদা, তাহলে বলবো বিশ্বাস, কাউকে বিশ্বাস করা, এটাও একটা যেরকম শিক্ষা পাওয়া, আবার সেই বিশ্বাস থেকে আঘাত পাওয়াটাও একটা বিশাল বড় শিক্ষা। সেই বিশ্বাস, হ্যাঁ হতে পারে আমার অবশ্যই ফল্ট থাকতেই পারে, কিন্তু ফল্ট না জেনে শিক্ষা পাওয়াটা কিন্তু খুব মানে খুব প্যাথেটিক অ্যাকচুয়ালি বলা যায়। যে তোমার নামে কেউ কিছু বলে দিল, তুমি লোকের মুখ থেকে শুনছো যে এটা হচ্ছে, কিন্তু তুমি জানো না আদপে কি হচ্ছে, কি তুমি কি করেছো, এটা বিশাল বড় শিক্ষা পাওয়া। আর এই শিক্ষাটা মোটামুটি চলতেই থাকে, মানুষ চলতেই থাকবে। এই তো এই শিক্ষাটা আমার মনে হয় না কোনোদিনও শেষ হবে, এই শিক্ষাটা আমরা প্রতিদিনই পাবো। প্রতিটা জগতে, প্রতিটা ইন্ডাস্ট্রিতেই, যে কোনো ইন্ডাস্ট্রিতে কিছু এরকম মানুষ থাকে যারা এটার জন্যই ভগবান তাদেরকে একদম পাঠায়, এবং তাদের কোনো পাপ বোধ থাকে না। না, খেয়াল করে দেখ, তাদের কোনো পাপ বোধ থাকে না। তারা জানে কিন্তু এটা অপরাধ, আমরা বুঝতে পারছি এটা তারা অপরাধ করছে, কিন্তু তাদের কাছে ওটা হাই করে দিলাম। সে যেটা করেছে সেটা বেশ করেছে, আর তারা বুক চিতিয়ে করে যাচ্ছে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমি যেরকম ভাবছি যে আমি কি করেছি, তারাও কি ভাবছে যে তারা কি করছে। ভগবানের একটা অদ্ভুত ক্যালকুলেশন এটা। ভগবান তার মাথায়, মানে ব্রেন থেকে, যে ব্রেনই তো আমাদের সবকিছু ঠিক করে দেয়, তার ওই জায়গাটাকে ব্লক করা থাকে, যে সে যেটা করছে সে সেটা ভাববে এটার কোনো অপরাধ নেই। তুই বাস থেকে বাই ডিফল্ট
ভাড়া না দিয়ে দেবে যা, তুই দুরাত ঘুমোতে পারবি না, হুম দুরাত ঘুমোতে পারবি না। তোকে 100 টাকার নোট দিয়েছিস, 500 টাকার ব্যালেন্স ফেরত দিয়েছে, তুই বুঝতে পারিসনি, তাড়াতাড়ি ব্যাগে করে গুজে নিয়ে চলে এসেছিস, তুই আগামী 1 মাস তোর অস্বস্তি হবে। কিন্তু যেই মানুষটা দোকানে 100 টাকা দেবে, দিয়ে বলবে আরে আমি তো আপনাকে 500 টাকা দিয়েছি, আমাকে আপনি 500 টাকার ফেরত দিন, ব্যালেন্স ফেরত দিন, সেই লোকটার কিন্তু অপরাধ বোধ নেই। নেই, উদাহরণটা বুঝতে পারলি? একদম। সেই লোকটার কিন্তু অপরাধ বোধ আমি নেই। একটা মানে আমার অভিজ্ঞতা বলবো। বল। কিছু মানে এমন কিছু বাজার থেকে কিনেছিলাম, হয় ভেন্ডি বা বিনস, যেগুলো একসঙ্গে তখন অনেকটা আসে, অনেকটা আসে। আর না হলে খুব সম্ভব পিস, কড়াইশুঁটি নিয়েছিলাম। মা যখন এসে আমাকে পরের দিন সকালবেলা আমাকে মা বলছে যে একটা বাটখারা যে ওজন করার ওটা চলে এসছে। ওইটা চলে এসছে। আমি বললাম যে ভদ্রমহিলা, সেদিনকে আমি ইয়ে করছিলাম, ভদ্রমহিলার কাছে কোনো খুচরো ছিল না, যিনি আর কি বিক্রি করছিলেন, ওনার কাছ থেকে 2-3টে লোক ফেরতও চলে যায়, উনি খুচরো দিতে পারেননি বলে। আমি ওনার কাছ থেকে নিয়েছিলাম। উনি বিকেলবেলায় বসেন সেটাও আমি জানতাম। মানে আমার কাছে মনে হচ্ছিল যে ওই ভদ্রমহিলা ওই বাটখারাটার জন্য, ওই ইয়েটার জন্য, হয়তো 20 গ্রাম 50 গ্রাম যাই হোক, ওটার জন্য হয়তো ওনার ব্যবসা লস হচ্ছে। আমি পরের দিন বিকেলবেলা গিয়ে আবার ওটা ফেরত দিয়ে আসতে গেছিলাম, দিয়েও ছিলাম। কিন্তু ওই 24টা ঘন্টা আমার মধ্যে খুব ইয়ে হচ্ছিল যে ওইটার জন্য হয়তো ওনার এটাই বললাম আমি এক্ষুনি, খুব ইয়ে হচ্ছে, মানে ওনার লস হয়ে যাচ্ছে। কেন ওটা আমার কাছে হচ্ছে? আমি যদি না জানতাম যে ওটা আমার কাছে আছে, আমার সেই বোধটা হতো না। তো এরকম ওই টাকা পয়সার যেটা ইয়ে করছে, ওরকম অনেক হয়েছে কিছু কিছু টাইমে। হ্যাঁ, আমি একদম ক্যামেরার সামনে স্বীকার করছি, যারা অনেক টাইমে খুব রুড ব্যবহার করে ওই টাকা পয়সার জন্য, তাদের জন্য আমার ওই রিপারকেশনটা হয়নি কোনোদিনও। বাট যারা খুব নিডি, আমার মনে হয়েছে যারা খুব নিডির থেকেও, যারা খুব কাম ভাবে কথা বলে, খুব নিরীহ টাইপের, তাদের আমি 10 টাকা চাইলে, আমি ধরো ভ্যানে বা রিক্সায় আসছি, আমার 15 টাকা দিতে বা 20 টাকা দিতেও আমার গায়ে লাগে না। কিন্তু যে অতিরিক্ত দরদাম করে তখন আমাদেরটা, তখন মনে হয় আমি কেন দেবো, আমার যেটুকু তার প্রাপ্য আমি সেটাই দেবো। সুতরাং এটা থেকে একটা কথা বলা যায়, আমরা যদি মানুষের সাথে একটু ভালো ব্যবহার করতে পারি, একটু তাকে খুশি করার চেষ্টা করি, তাহলে নিজেও খুশি থাকা যায়। কারোর সাথে যদি ভালো ব্যবহার করা যায়, কারোকে যদি ভালো কিছু করা যায়, যেমন আমি কথা বলতে বলতে একটুখানি আমার একটু ডিস্টার্ব হয়ে আমি গাড়িটা একটু ডান দিক করে ফেলেছিলাম, তো পাশের গাড়িটা প্রচন্ড জোরে আমাকে বাঁচিয়ে দিল, মানে পাশের গাড়িটা খুব সাইড কাটিয়ে গেছে। ওই গাড়িটা ক্রসিং এ গিয়ে দাঁড়ালাম, আর ড্রাইভারটা আমাকে যা নয় তাই বললো। আমি জানলার দিকে তাকিয়ে শুনলাম, শুনে বললাম, ভাই আজকে তোমার জন্য আমি বেঁচে গেলাম, আমার বাড়িতে একটা বড় ফ্যামিলি আছে, থ্যাংক ইউ আজ তুমি আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। ছেলেটার পাশে, ড্রাইভারের পাশে বসে রয়েছে তার মালিক, পেছনে 3জন ফ্যামিলি বসে আছে। তারা না অবাক হয়ে গেল, মানে ভদ্রলোক বলছে তুমি এরকম করে বলো না। আমি শুনলাম, শুনে আমি তাকে যে এই বললাম কথাটা, যে আজকে তোমার জন্য আমি বেঁচে গেলাম। আমার বাঁচার কথা ছিল না, কিন্তু গাড়িটা তখন 35-40-এ ছিল, টাচ লাগলে, আমার সঙ্গে যদি টাচ লাগতো আমি উড়ে যেতাম, পড়ে যেতাম। মোটামুটি 78 কেজি ওজন, পড়লেই থেবড়ে যেতাম পুরো। কিন্তু আমাকে যে ভদ্রলোক বাঁচিয়ে দিল, আমি কিন্তু ঝগড়াও করতে পারতাম, একদম। আমি কিন্তু আমার দোষটা নাও মানতে পারতাম। না মানা তো ছেড়ে দে, আমি তার কাছ থেকে এমন অ্যাপোলজি চাইলাম, সে লজ্জায় পড়ে গেল। এবং পরের ক্রসিং এ ছেলেটা আমাকে বলছে, দাদা আপনাকে এতটা বলা আমার উচিত হয়নি। বললাম উচিত হয়নি না, তুমি আমার কাছে এখন ভগবান, তুমি আমাকে জীবন দান দিলে। ও যতটা পোলাইট হয়েছে, আমি তার থেকে আরো বেশি পোলাইট হয়ে গেছি। সাবজেক্ট এটা। এই যদি আমি এই করেছি, ওকে নাববো, মারবো, হ্যান ত্যান, দিনের শেষে কিন্তু আমি ডিস্টার্ব হতাম। একদমই। এইগুলো না সবাই মানে না, এগুলো সবাই বোঝে না। কিছু হতো না, একটা কেওয়াস তৈরি হতো, যেখানে একটা দুজনেরই মেন্টাল ব্যালেন্সটা ইয়ে হতো, নষ্ট হতো। তুমি একটা বাজে অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরতে, সেও একটা বাজে অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরতো। এবং তার সাথে যে তার পুরো মালিকের টিম ছিল, মানে তার বাড়ির যে লোকেরা ছিল, মানে ও গাড়ি ড্রাইভিং করছিল, তার মানে ও একজন এমপ্লয়ি মনে হবে, তারাও কিন্তু
আজকের ডেটে আমার সাথে ফেসবুকে কানেক্টেড। আমি এই একটা ভুল করি না, কি বলতো, আমি খুব প্রচার পছন্দ করি। কিরম প্রচার বলতো? আমি প্রচার পছন্দ করি, প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের যখন ভগবান কন্ট্যাক্ট তৈরি করান, কোনো না কোনো তো একটা রিজন থাকে। এটা গীতার বাণী, কোনো না কোনো তো একটা রিজন থাকে। তোর যে লোকটা সব থেকে বেশি ক্ষতি করার চেষ্টা করবে, সে তোকে ক্ষতি করছে না, কিন্তু সে তোকে আপগ্রেড করছে। একদম। সে তোকে আপগ্রেড করছে, তাই তো? আমার নামে যে ধরো মানে কোনো বাজে প্রচারই বলছি, বাজে প্রচার করছে, এটাতে কিন্তু আমার একটা খুব ভালো ইয়ে হচ্ছে, প্লাস পয়েন্ট। আমি এটা প্লাস পজিটিভ হিসাবে নিই, কারণ যারা আমাকে চেনে না তারাও কিন্তু আমাকে চিনছে। আর অ্যাটলিস্ট পেজে ফলোয়ারটা তো বাড়ছে, পেজে গিয়ে দেখছে অ্যাকচুয়ালি কি কি বলছে, দেখি একটু বুঝি তো ব্যাপারটা কি। 2023-এ যে গল্পটা করছিলাম, 2023-এ যখন আমি আমার ব্যাট ফেসে গেছি, তার আগে আমাকে চিনতো 10টা লোক। 2023-এর বসন্ত উৎসবে আমার বসন্ত উৎসবে 2023-এ এসছে 42,000 মতন লোক এসেছিল। 2024-এ খালি আমি যখন ভাইরাল হয়ে গেলাম, 2023-এর তার আগেরটা 2022-এ বসন্ত উৎসবে, না, বসন্ত উৎসব, হ্যাঁ, তুমি বসন্ত উৎসবের কথা বলছো না? হ্যাঁ, 2022-এর বসন্ত উৎসবে আমার অফিসিয়াল অ্যাটেন্ডেন্স ছিল 35-36। 2023-এ ছিল ওটা 42 থেকে 45,000 ছিল, ওটা ফ্লোটিং ছিল 45। 2024 সালে আমি 2 দিন বসন্ত উৎসব রেখেছিলাম। কলকাতা পুলিশ আমাকে একটা কথা বলেছিল, আমার আজও মনে আছে, আপনার কিন্তু এবছর বসন্ত উৎসবে একদিন করলে আমরা আপনাকে পারমিশন দেবো না। বললাম কেন সাহেব? হচ্ছে মানে একদিনে বেশি একদিনে gathering। আপনার যেভাবে আপনার রোটেশনটা বাড়ছে, এবছর কিন্তু আপনার 50-55 হাজার ছাড়িয়ে যাবে আপনার গ্যাদারিং। সুতরাং আপনি কিন্তু 2 দিন করুন, তা নাহলে আপনি সামলাতে পারবেন না। এক হচ্ছে ভোটের জন্য পুলিশ নেই, আর 2 IPL খেলা আছে। সত্যি যারা পুলিশ, তাদের যে ক্যালকুলেশন, এগুলো যে অনেক বড় জিনিস, সেগুলো আমি ওখান থেকে পেয়েছিলাম। সত্যি তাই। কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম যে এবছর বসন্ত উৎসব বলে কেউ আসবে না আমাকে দেখতে, মানে কেউ আসবে না কেন? আমি তো মার্কেটে একটা নেগেটিভ সাইডে চলে গেছি। Negative side এ। মানুষ তো আমাকে নিয়ে, এমন কিছু মানুষ আছে যারা আমার সম্বন্ধে এত নেগেটিভ প্রচার করেছে, যে আমি মনে করছি আমি নেগেটিভ সাইডে চলে গেছি। তাহলে তোমার প্রচারটা আরো বেশি হয়ে গেছে। তো বিশ্বাস করবি না বিদ্যুতি, প্রথম দিন সকাল 9টায় প্রোগ্রাম শুরু হয়েছে, সকাল 9টায় কাঠ ফাটা রোদ্দুর, তখনই মাঠে 5-7 হাজার লোক। তখন পার্টিসিপেন্টস এর ফ্যামিলি, তারপরে যারা দূর দূর থেকে আসে, যেমন পুরো বোলপুর থেকে, মানে বিশ্বভারতী থেকে ট্রেন ভর্তি করে রবীন্দ্রভারতী, এই বিশ্বভারতীর ছেলেমেয়েরা বসন্ত উৎসবে আসে, যেহেতু ওদের ওখানে বসন্ত উৎসবটা বন্ধ হয়ে গেছে। আলটিমেটলি কিন্তু আমার উল্টো দিকের লোকেরা আমার কিন্তু ফেস লস করার চেষ্টা করেছিল। ভগবান ফেস লস করিয়েছে, কিন্তু পরে একটা দেখলাম যে ভাইরাল হয় সে ভাইরালই হয়, তাই তো? ব্যাস। মানে ভাইরাল আচ্ছা, এখানে একটা কথা বলছি। এইবার আমরা ফার্স্ট দুর্গাপূজায় ব্যানার শুট করছি, তো যাই হোক না কেন, হোয়াট এভার হচ্ছে, নেগেটিভিটি হ্যান ত্যান হবে, আমাদের কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 2টো ডেট ফুল হয়ে গেছে। কিভাবে হয়েছে আমরা নিজেও জানি না, কিন্তু এটা বলবো ভগবানের আশীর্বাদ, আর আমাদের যারা আমার সঙ্গে যারা আছে। আমার 2টো শোন ভাই, ডেট কথা বলি, তুই কার নামে কাজটা করছিস? কি শুট করছিস? এটা ব্যানার করছি। ব্যানার শুটের উদ্দেশ্যটাকে মা দুর্গা। মা দুর্গা, ঠিক আছে? তুইও কিন্তু একটা মা দুর্গা। সুতরাং এই যে ভাইবসটা না, এই ভাইবসটা ভগবান তোকে দিতে বাধ্য। আর যদি মন থেকে ভালো কিছু উদ্দেশ্য নিয়ে কিছু করা যায়, সেই উদ্দেশ্য কখনো নষ্ট হয় না, কখনো নষ্ট হতে পারে না। না, আমি সত্যি মানে ভাবিনি, সত্যি একদম আমি সত্যি ভাবিনি, আমরা ভেবেছি হয়তো touch কোথাও- wood, মানে আমি ভাবিনি যে আমি এইভাবে রেসপন্স পাবো। হ্যাঁ, কিছুটা তো পরিচিতি আমি অবশ্যই বলবো যে আমি অ্যাজ আ অর্গানাইজার তো গত বছর, অর্গানাইজার কি 1 বছর আমাদের বয়স হয়নি এখন। 1 বছরও হয়নি, মানে হঠাৎ করেই যখন ও আমার সাথে কানেক্ট হলো, ওই আমাকে ফার্স্ট বললো যে চল একটা আগমনী করি। আলাম না ভাই, ওই সবাই ওই ত্রিশূল হাতে নিয়ে যে দাঁড়িয়ে ছবি তোলে, ওই আগমনীটা আমার ঠিক ভালো মানে ইচ্ছা নেই। কারণ আগমনী প্রচুর করেছি আগে, অ্যাজ আ ডিজাইনার প্রচুর করেছি,
তুমি যদি আমার পেজে যাও প্রচুর আগমনী দেখতে পাবে। দেখতে পাবো। এবার ক্রিয়েটিভিটি বলতে তো কিছু সেরকম ভাবে অন্য অন্য অর্গানাইজারদের সঙ্গে জয়েন করেছি, তারা যেটা বলেছে আমি শুধু ড্রেসটা রেন্ট দিয়েছি, সেটাই করতে পেরেছি। ক্রিয়েটিভ তো কিছু করতে পারিনি। ও তখন আর এই যা এই না ওই সাউন্ড সিস্টেমের রিমোটটা দাও তো, তোমার ঠিক পেছনে সাউন্ড সিস্টেমের রিমোট, এই তোমার বাঁ দিকে, এই যে ছোট্টটা, হ্যাঁ। এই নামটাও কিন্তু ওর দেয়া, অন্য রূপে আগমনী। মানে অ্যাকচুয়ালি কি আমরা যেটা করতে পেরেছি, মানে আমি যেটা করতে ভেবেছিলাম, এটা দেখ প্রথমত দেখো তুমি হয়তো দেখবে যে মাঝখানে কিন্তু রবিদ্যুতি কিন্তু মোটামুটি 1 বছর পুরো বসে গেছিল। তুমি ইগলের গল্পটা জানো? ইয়ে একটা করছিলাম। ইগল 80 বছর পর্যন্ত বাজে, ইগলের গল্পটা শুনেছো তো? ওটা কিন্তু ওই ফেসটা ছিল যে দেখি কি হচ্ছে ব্যাপারটা, একটুখানি লেটস টেক আ পজ, একটু পজ নিয়ে একটু দেখা যাক ব্যাপারটা না, কি তখন হচ্ছে। অ্যাকচুয়ালি একটা আমি তোমাকে বলছি, ফার্স্ট যখন আমি আমাদের ইন্ডাস্ট্রিতে ঢুকি, আচ্ছা ওইটা গল্পটা তো একটা বিশাল বড় গল্প। আমি একটা ছোট্ট পজিটিভ কথা বলবো। হ্যাঁ 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 বলো। আমি, তুই আমাকে যেদিনকে পরিচয়টা দিলি যে দাদা তোমার সাথে আমি 2000, যখন তুই আমাকে ফোন করলি তখন তো তোর নামটা আমার ওখানে ভেসে উঠলো, তোর নামের পাশে হ্যাশট্যাগ 777 বলে। তখন আমি জানতাম যে আমি তোকে চিনি। আমি কিন্তু তোকে ইন্ডাস্ট্রিতে একটা সেলিব্রিটি মোড়ে চিনি, মায়ের দিব্যি বলছি, মায়ের দিব্যি বলছি। আমি তোর এটা আমাদের সম্বন্ধে কাছে- এত কিছু শুনেছি, এত কিছু, আমি কিন্তু এখনো অবধি তোর সম্বন্ধে 1% কারোর কাছে নেগেটিভ শুনিনি। বিশ্বাস কর, ধর্মস্থ বলছি, প্যার দিয়ে বলছি, আমি নেগেটিভ কারোর থেকে শুনিনি। বড় ডিজাইনার, হ্যান ত্যান, এবং এটাও শুনেছি নেগেটিভটাও, এটাও বলছি মালটাকে হেভি দেখতে, এটাও শুনেছি। বাট 777 তো আমার কাছে একটা বিশাল বড় পাওনা ছিল, একদম সত্যি কথা বলছি। আমাদের ছোটবেলায় তুমি যদি যাও, ছোটবেলার থেকেই ব্যাঙ্গালোরে গিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রির জিনিস দেখেছি। ছোটবেলার থেকে একটা ওই ফ্যাশন সংক্রান্ত খুব ইচ্ছা ছিল, অভিনয় করার খুব ইচ্ছা ছিল, মডেলিং জগতে যাওয়ার ইচ্ছা ছিল। তো যেটা আমাদের নর্মাল পারিবারিক ব্যাপারে হয়, তখন তো এত সুযোগ আমাদের ছিল না। ছিল না। যে জায়গাতেই আমি পোর্টফোলিওর জন্য ইয়ে করছি, তখন মোটামুটি 20,000 12,000 20-25, হ্যাঁ, নর্মাল। আর Average। তখন আমাদের কলেজ লাইফে 20,000 বেয়ার করার মতন ক্ষমতা কারোর ছিল ছিল না। না। তো তারপর থেকে তো নিজের ইন্ডাস্ট্রিতে আর্টের থেকে ঢুকে গেলাম। আমার বিয়ে হলো হচ্ছে 2014, 15 মেয়ের নামেই হচ্ছে অদ্রিজা শারদ সম্মান, যেটা ইয়ে করা হয়েছে। মেয়ের নামই অদ্রিজা, ওর নামেই এটা করা হয়েছে, যেহেতু দুর্গা ঠাকুরের নাম। তো ওটাতে আরেকটা গল্প আছে, ওটাতে পরে আসছি। 777-এর সময় যখন দেখলাম, তখন তো ফেসবুক এইগুলোতে মানে আস্তে আস্তে মানে মোটামুটি আমি ঢুকছি। ফেসবুক তো প্রচুর করতাম, কিন্তু এত গ্রুপ বা ইয়েগুলো জানতাম না। ছিল না। 777-এ যখন দেখলাম যে ওইটুকু রেজিস্ট্রেশনে একটা মানে নিজেকে দুর্গা রূপে দেখতে পারবো, ওই লোকটা সামলাতে পারিনি। ওটাই আমার ফার্স্ট মডেলিং, আচ্ছা, মডেল হিসেবে নিজেকে দেখা। তার আগে কলেজে করেছি, যেটুকু র্যাম্প শো করেছি ওগুলো তো ঠিক আছে, কিন্তু ফটো নিজের আর দুর্গা হিসেবে, আর আমি প্রথমে নাচের জগতের মেয়ে ছিলাম, আচ্ছা। কত্থক করতাম। ডাউনলোড তো ছবিটা কোথায় গেল? ডেস্কটপে তো ওই ছিল, এই যে এইটা না? হ্যাঁ। তারপরে এখানে আমার প্রথম নিজেকে তুলে ধরা। তারপরে যাই হোক, আমার মেকআপ আর্টিস্টের নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না, আমাদের খুব রিনাউন্ড মেকআপ আর্টিস্ট। আমি আমার তোমার মতনই অবস্থা, আমি খুব নাম ভুলে যাই। ভুলে যাই, হ্যাঁ রে, খুব নাম ভুলে যাই আমি, তাই। ওই তো নে, তোরা দুটো নে। ঠিক আছে। মানে মেকআপ আর্টিস্ট আমাকে এক্ষুনি হয়তো গালাগালিও দিতে পারে, নাম ভুলে গেছি বলে। কারণ আমাকে আমি খুব নাম ভুলে যাই, মাঝে মাঝে ওকে বলি তোর জন্য নাম কি, আমার এরকমই অবস্থা। না, ওই দায়িত্বগুলো আবার আমার।
নাম মনে রাখার দায়িত্ব খুব ভালো, নাম মনে রাখতে নাম আর পারে, নাম, নাম্বার। নাম্বার মনে রাখতে পারে। ওই আমি সিরিয়াসলি মাঝে মাঝে ধরো স্ক্রল করছি, হোয়াটসঅ্যাপ কিছু পাঠাবো, আমি ওকে বলি তোর নামটা কি ছিল, আমি খুব নাম ভুলে যাই। আমি বলি আমার নিজের নাম মনে আছে, এটি আমার খুব ভাগ্য ভালো। তারপরে তোর যে সুন্দর নাম। হ্যাঁ, ও লোককে বলতে গেলে তো এমনি ওটা মুখস্থ হয়ে গেছে, লোককে বলতে বলতে। তো যাই হোক, ওটা আমার, তারপরে তো 777-এর পরে আর তোমার সেরকম ভাবে কিছু ওই টাইমে আর কিছু পাইনি। ব্যানারে ঢুকেছিলাম হচ্ছে সুরিত তো, হ্যাঁ সুরিতদের ইয়েটাতে, তো ওইটাতে একটা ধাক্কা খেয়েছিলাম। তাই? কারণ নিজের ব্যানার দেখতে পাইনি কোথাও। বলেছিল যে এখানে অমুক জায়গায় আছে, কিন্তু সে গিয়ে আমি আর খুঁজে পাইনি। মানে যদি নালার পাশেও থাকতো তাও বুঝতাম যে না আছে, আছে। কিন্তু সে নালার পাশে, নালা নর্দমা কোনো কিছুর পাশেই খুঁজে পাইনি। তো যাই হোক, ওরা একটা ধাক্কা ছিল। তারপরে ক্যালেন্ডার শুটের একটা দেখেছিলাম হচ্ছে আমাদের স্পন্দনে। এখানে ফেললে, এখানে ফেল। তো ওইটাতে আমি মানে কথা হচ্ছিল, কিন্তু ওই ইন দ্য মিন টাইম নভেম্বরে আমার এই অ্যাক্সিডেন্টটা হয় চোখের। মানে 2022-এ? 22-ই রে বাবা। তোমার এখান থেকে ফার্স্ট ইয়ে করলাম, তারপরে 22-এ আমার ইয়েতে পড়ে গিয়ে তোমার কি বলে বাথরুমের মধ্যে একদম রাত্রিবেলা 12টা 12:30টার দিকে, মানে পুরো কলটা ভেতরে চোখের মধ্যে ঢুকে গেছিল। তো ওই অবস্থায় তো তারপর আমার 10 তারিখে হলো, 13 তারিখে শুট, এরকম একটা ইয়ে ছিল। তো যাই হোক, ওটা তো একটা বিশাল বড় ফাড়া গেছে আমার। প্রথমে ওই রাত্রিবেলা সারা রাত্রি পিজিতে বসে থেকে, কোনো ইয়ে দিচ্ছে না, কোনো বেড দিচ্ছে না। প্রথমে আমরি মনে হয়, আমরি থেকে প্রথমে আমরি আমাদের ঢাকুরিয়া আমরি, ওখানে বললো না এই সমস্ত কেস আমরা কিছু করতে পারবো না। আমি গামছা চাপা দিয়ে আমি স্কুটি করে ঘুরে বেড়াচ্ছি সারা রাত ওই রকম অবস্থায়, চোখ একদম এফার থেকে ওফার হয়ে গেছে। একটা মানে গামছা চাপা দিয়ে আমি সারা রাত ইয়েতে ঘুরে বেড়াচ্ছি, স্কুটির পিছনে ঘুরে বেড়াচ্ছি, কোথায় ট্রিটমেন্ট হবে। আর আমাদের ট্রিটমেন্টের ইয়ে এতই ভালো, ডেন্টাল আর চোখ তুমি সারা রাত্রি কোথাও কিছু পাবে না যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়। এটা আমি খুব ভালো করে এক্সপিরিয়েন্স করে নিয়েছি। মানে যাই অ্যাক্সিডেন্ট হোক, তোমার চোখ আর দাঁতে কিছু হতে পারবে না, তাহলে কিন্তু তুমি পাবে না কিছু। পিজিতে গিয়ে বসে থাকলাম, ওই রকম একটা অবস্থা যেখানে গল গল করে রক্ত পড়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা নার্ভ কেটে গেছে উইথ রেটিনা। ঠিক আছে, সব ভোর 6টা, মানে গিনিপিগের মতন ট্রিট করলো। এখানে 9টা সেলাই দিল, কে দেবে, অর্ধেক এ দিয়েছে অর্ধেক ও দেবে। আমি বললাম এটা কি গিনিপিগের খেলা চলছে? ও মানে স্টুডেন্টরা? তখন তো রাত্রে কেউ নেই। মানে এখানে আমার 9টা সেলাই, ওই 9টা সেলাইয়ের মধ্যে 8টা মানে 4টা করে ভাগ করছে দুজন স্টুডেন্ট। তারপরে তো একটা প্যাডিং চোখের মধ্যে দিয়ে দিল, সেটা হচ্ছে ভোর 6টার সময়, রাত্রি 12টার থেকে ভোর 6টা। আর ব্যথা? তখন আর ব্যথা নেই, ব্যথা মানে বডি নিয়ে নিয়েছে। ঠিক আছে, তখন মানে আর কিছু মানে বডির মধ্যে নেই, যে ব্যথা উপলব্ধি যে করছি, যতগুলো নার্ভ কেটেছে সেই আর ইয়ে নেই। তখন যেটা হয়েছে, তখন আমি 6টার সময় যখন একটা বেড পেয়েছি, 6টা থেকে 8টা অবধি আই ওয়াজ জাস্ট সেন্সলেস। এদিকে মানে সেদিনকে এমন অবস্থা, মা বাবাদের ফোন করছি, মা বাবারাও মানে ফোন কি মানে বলে না নিয়তি, তাদের কাছেও ফোন যাচ্ছে না, এরকম একটা সিচুয়েশন। আমি আর আমার হাজবেন্ড সারা রাতে দৌড়ে বেড়াচ্ছি। সকাল 9টার সময় আমার ওটি হলো, পিজি বললো রেটিনার আমরা কিছু করতে পারবো না। মানে আমি ব্যাপারটা ঠিক বুঝিনি, মানে এটা কি মানে পুরো মানে সাবজেক্টটা কি একদম আউট হয়ে গেছিল? আউট হয়ে গেছিল না, এখনো আউট গেছে, ওটাতে সাবজেক্ট তো ওর ইয়েতে ভিশন নেই তো, ইয়েতে একটাতে আমার ডান চোখের এটাতে ভিশন নেই। ঠিক আছে, মানে সাবজেক্ট আউট, সাবজেক্ট মানে সাবজেক্ট প্রেডিকেট সবই ইয়ে হয়ে গেছে। তো পিজি বললো আমরা কোনো কিছু ভেতরের কোনো কিছু করতে পারবো না, ভেতরে তখন তো অলরেডি ক্লট করে গেছে, রক্ত তো জমাট বেঁধে গেছে। ওরা কি করলো, শুধু ওপরে তুমি যেটুকু দেখছো চোখটা, এটা পুরো একটা স্লাইস ছিল, ওটাকে ওটি করলো, 32টা স্টিচ পড়েছে। আর আমাকে ইঞ্জেকশন দিয়েছে ইয়ের জন্য, মানে অজ্ঞান করার জন্য, যেটা তোমার বলে হচ্ছে অ্যানেস্থেশিয়া।
বডি এতটাই ট্রমাটাইজ, সেই ইয়েটাও নেয়নি, মানে ওটা ইঞ্জেকশন কোনো কাজ করেনি। জ্ঞানও তো আগের দিন রাত্রিরে 9টা, আর চোখের ভেতরে 32টা সেলাই আমি উপলব্ধি করেছি। ওটি হয়ে গেল, আমাকে নামিয়ে দিল, বললো এবার হেঁটে চলে যান। আমি বাইরে শুধু দেখলাম আমার মা দাঁড়িয়ে আছে, আমি ওইখানে সারা রাত্রি কাঁদিনি। ওই তখন মাকে দেখে হাওয়া করে কেঁদে ফেলে বললাম, আমাকে তুমি শুধু বাড়ি নিয়ে চল, আমি এখানে থাকতে পারছি না। কারণ পিজি তোমার বুঝতে পারছো, এদিকে ইয়ে করছি কাই কিছি, এদিকে বিড়াল ঢুকছে, মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে। তারপরে যখন পরে রেটিনার যেটা হলো, রেটিনার যখন ওটি হলো, তখন অলরেডি যে এতটাই ক্লট হয়েছে ভেতরটায়, ভেতরে রক্তটা এতটাই ক্লট হয়ে গেছে, মানে গেছিল, মানে প্রত্যেকটা নার্ভকে অলরেডি ক্লটিংটা থেতলে দিয়েছিল। তার জন্য তার কিছু রিকভারি করা যায়নি, কারণ ইট ওয়াজ টু লেট। ওই টাইমেই যদি মানে সঙ্গে সঙ্গে হতো কিছু একটা মানে আশা থাকতো, কিন্তু আর অতটা টাইম যাওয়ার পর আর কিছু করতে পারেনি। তো যাই হোক, ওটা একটা বিশাল বড় ফেজ গেছে। 13 তারিখে তো আমার মানে একটা স্বপ্ন ছিল যে আবার একটা মডেলিং জগতে ঢুকবো। মেয়ে তখন হয়ে গেছে, আর মানে মোটামুটি নিজের তখন স্বাবলম্বী, নিজের ইয়েতে করতে পারছি। যাই হোক, এটা আমি তোমাকে মানে একদম ইয়ে করেই বলছি, এই জগতে আমার এই যে আবার আমাদের তখন বড় কথা হচ্ছে, তখন তার আগে আমি যেটা করতাম, আমি অল ওভার ইন্ডিয়া এক্সিবিশন করতাম, মানে ডিজাইনার হিসাবে। মানে আমার অর্ধেকটা মানে মাসের মধ্যে 15 to 20 ডেজ কাটা। তুমি এখন এখানে দেখবে মনে হয় সূত্রা বা অনেকের ইয়ে হয়, সূত্রা এখন এখানে প্রচুর আপনাদের বড় বড় ইয়ে 5 স্টার হোটেলগুলোতে স্টল দেয়। তখন ওরা দিতে হচ্ছে পুরো অল ওভার ইন্ডিয়াতে, মানে ভাইজ্যাগ, বিশাখাপত্তনম, রায়পুর, বিলাসপুর, এই সমস্ততে ইয়ে দিত। আমি ওখানে স্টল নিতাম, স্টল নিয়ে আমার ডিজাইনগুলো ওখানে সেল আউট হতো। তখন অল ওভার ইন্ডিয়াতে আমার কাজ চলছে, আর ওখান থেকে হঠাৎ করে একটা ধাক্কা। যাই বলিস তাই বলিস, তো নাম কি কি বৃত্তান্ত মাথায় থাকবে না। রবিদ্যুতি এই নামটাই কিন্তু একটা ব্র্যান্ড, এই নামটাই কিন্তু একটা ব্র্যান্ড। না, আমার বাবা এই যে নামটা দিয়েছিলেন, মানে সবার কাছে একটা যাবে যে রবি। নামটার মধ্যে একটা বেশ ঘ্যাম আছে। ঘ্যাম মানে কি বলতো, যেটা আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে পুরো সে খাপে খাপ, মানে নামটার মধ্যে একটা ভাইবস আছে। মানে আমি বললাম না, আমি যতবার শুনেছি, দেখ মানুষ তো ওই মানে মানে ইনার মাইন্ডে একটা জিনিস ভাবে। অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চনকে চিনিস তো? অমিতাভ বচ্চনকে চিনিস বললাম, অমিতাভ বচ্চনকে দেখতে পেলি তো? কি দেখতে পেলি? বিগ বি, এরম লম্বা চড়া ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে, একটা হাই পার্সোনালিটি, তাই তো? রবিদ্যুতি নামটাও কিন্তু ঠিক, তোকে যে চেনে না সেও যদি তোর নামটা সাইকোলজিক্যালি সে শোনে, ভাই এরা বড় মানুষ। এইবার একটা মাঝখানে ঢুকি, এক্ষেত্রে দুটো সিনারিও হবে। এক হচ্ছে কি যেন নামটা বলেছিল ভুলে গেছি, আর না হলে আচ্ছা হ্যাঁ একবারে চিনবে, হয় একবারে চিনবে নাহলে নামটা ভুলে গেছি, হ্যাঁ ওইটাই। বানানটা বারবার জিজ্ঞেস করবে। মানে আমি যেহেতু এই সাবজেক্টের উপরেই কাজ করি, তোর নামটা একবার যদি কারোর মাথায় ঢুকে যায়, নামটা থাকবে, নামটা থাকবে। এটা মানে যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে মানুষের মনে থাকাটা, দেখ জয়ন্ত দাশগুপ্ত, জয়ন্ত বললে 1000টা মানুষ বেরিয়ে যাবে, কিন্তু এই যে জেডি একটা নাম লেগে গেছে না, এই যে জেডি নামটা লিখে গেছে এখন, মানে ভগবানের আশীর্বাদ এটা। যার নাম জয়দেব মন্ডল, সেও নিজেকে জেডি বলছে। জেডি একটা পপুলার মানুষ, সুতরাং জেডি নামটা যদি আমরা ব্যবহার করি আমরাও পপুলার হব। সাবজেক্টটা এরকম। বাট রবিদ্যুতি কন্টিনিউ। তো যাই হোক, আমাদের ইন্ডাস্ট্রিতে খাচ্ছি অ্যাজ আ ইন্ডাস্ট্রিতে অ্যাজ আ মডেল তোমার একটা বিশাল বড় অবদান ছিল, তোমার 777-এর একটা বিশাল বড় অবদান ছিল, মা দুর্গার আশীর্বাদ ছিল একদম। গোটা। আর মেবি ইটস কন্ট্রোভার্সি, বাট স্টিল 3rd of February আমি যখন ডাক্তারের কাছে বসে আছি, সরি ইটস 2nd February, আত্মজ্যোতি মিত্র আমার কাছে কল আসে। তো আমাকে বলেছিল তুমি এই কাজটা করতে পারছো না, তো আমি তোমাকে গ্রুপ থেকে আউট করছি, ওই 13 তারিখের যে কাজটা নভেম্বরের আউট করছি, আমি তোমাকে পরে সুস্থ হও পরে যোগাযোগ করে নেবো। আমি তো ভেবেছিলাম যে ঠিক আছে চলো, এরকম তো প্রচুর আসে।
আর ওই কাজ 13 তারিখের কাজটাতে আমার ছিল হচ্ছে ডিজাইনারের কাজ ছিল, প্লাস অ্যাজ আ মডেল কাজ ছিল। সব খারাপের মধ্যে, অনেক খারাপের মধ্যে, সব প্রত্যেকটা মানুষের তো ভালো মন্দ সবকিছু নিয়ে ভালো হয়। ও আমাকে 2nd of February, আমি তখন ডাক্তারের কাছে, আমি তখন একদম প্রচন্ড ডিপ্রেসড। আমি কি করব আমি ওই টাইমে কিচ্ছু জানি না, কারণ আমার পক্ষে ওই এক চোখ নিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়ানোটা সম্ভব না। আর আমার মেন ব্যবসাটা হচ্ছে সারা দুনিয়া ঘুরে বেড়ানো, 100 কেজির ওপর মাল নিয়ে। বাবা, আমি এরকমও ইয়ে গেছে 100 কেজি মাল নিয়ে একা স্টেশন থেকে ট্রেন টানতে টানতে নিয়ে গেছি, রাত্রি 2:30-3টের সময় স্টেশনে একা বসে থেকেছি। বাহ। তাও কলকাতা না, বাইরের বিশাখাপত্তনম, বিজয়বাড়া, ওখানে ওরকম টাইমে আমরা 5-6টা মেয়ে একসঙ্গে বসে থেকেছি। কোনো ছেলে নেই ওখানটাতে, আমরা একাই রাজা, আমরা তখন দুনিয়া জয় করছি। তো আমার না ওই ভয় ব্যাপারটা কোনদিনই ছিল না। মা আমাকে বলতো তুমি ডেসপারেট, বলে ডেসপারেট। এই ট্রেনে করে ইয়েটা বলে টয়লেটের পাশে বসে যাওয়ার ম্যাটারটা, এরকমও গেছে ওটা বলছি। এবার সেদিনকে 4 ওটা দারুণ তারিখে- গল্পটা, টয়লেটের পাশে বসে যাওয়া। বলছি 2 তারিখে যখন এটা শেষ করে নি, একটা করে আসি, বিশাল, এ তো গল্প, বিশাল গল্প। 2 তারিখে ও আমাকে ফোন করে, মানে তোমার কাছে এরকম একটা জায়গার থেকে ইয়ে, আমি ওর কাছে আরেকটা জায়গার থেকে কৃতজ্ঞ। 2 তারিখে সিরিয়াসলি আমাকে ফোন করে বলে আমার 4 তারিখে একটা কাজ আছে, না 3 তারিখে একটা কাজ আছে, তুমি করবে অ্যাজ এ ডিজাইনার। আমি বললাম যে আমি সিরিয়াসলি পারবো, আমি জানি না। হ্যাঁ করবো, কিছু তো করতে হবে, একদম। লাইফে তো এগোতে হবে। লাইফ মানে থেমে থাকে না এক কথায়। আমি ওই কাজটা করলাম, ওর সঙ্গে 3 তারিখের ওর ক্যালেন্ডার শ্যুটটা করেছি। আর মানে ভগবানের হয়তো খুবই আশীর্বাদ ছিল, ওই দিনকে আমি যে কাজটা করেছিলাম সেই কাজটা যখন আমার ফটোটা বেরোলো, সেই কাজটা দেখে অরিন্দম দা, আমার সেই টাইটেল ভুলে গেছি, অরিন্দম দা আমাকে ফোন করে, আমার না তোমার কাজটা খুব ভালো লেগেছে, আমার ওই শাড়িটা লাগবে, আমার একটা কাজ আছে। মানে মোটামুটি মার্কেটটা ভগবানের আশীর্বাদে মানে খুব একটা যে মানে ইয়ে করতে হয়েছে, আমি লোকের কাছে পৌঁছাতে পেরেছিলাম। আর ওইটাই আমার পথ চলা 2023-এর থেকে আমাদের এই ইন্ডাস্ট্রিতে, বাহ। কলকাতার ইন্ডাস্ট্রিতে। ফিরে তাকাতে হয়নি বলবো না, ফিরে প্রচুর তাকিয়েছি। ওই টাইমে কিছু আমি আমার নিজের জিনিস, মানে আমার যেগুলো আমি পড়তাম বা আমি যেগুলো সেল করতাম, সেগুলো দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে নেমেছিলাম। কোনো কিছু তখন তো হাতে পয়সা ওরকম ভাবে নেই, কারণ ওরকম অত বড় একটা ইয়ে হয়েছে। হ্যাঁ, যে ঠিক আছে, নিজের যেগুলো আছে, নিজে তো একটু স্টাইলিশ জিনিসই পরতাম, ওগুলো দিয়ে কাজটা শুরু করি, নিজের একটা শাড়ি দিয়ে কাজটা শুরু করলাম। চলো, এখন সেই পথ চলাটা অনেকটাই এগিয়ে গেছি, হয়তো আরো এগোনো বাকি আছে। আর ও যেটা বলছিল, একটা বিশাল বড়, এই যে তোর শাড়িটার যে কম্বিনেশনটা, এটা আমি তোকে আবদার করেছিলাম, মনে আছে? একদম এই কম্বিনেশনটা পরে আসিস। এটা আমাদেরই ইন্ডাস্ট্রির একজন মডেলের বিয়েতে আমি যাচ্ছিলাম, সেইটাই ফটোটা আপলোড করা আছে। ভীষণ সুন্দর, আর তোর সাথে খুব ম্যাচড, মানে যেন মনে হচ্ছে যেন তোর জন্যই তৈরি এটা। এইটাও আমার একটা কাস্টমার মানে ইয়ে করেছিল, নিয়েছিল। আচ্ছা। মানে এরকম একটা কাস্টমার যে আমাকে পেমেন্ট করেছে, তার পেমেন্ট করে তার গার্লফ্রেন্ড বা এরকম কিছু একটা ইয়ে করেছিল, পেমেন্টের পরে ও অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছে, মানে যেনকে বুক করেছে সেনকেই পেমেন্ট করে দিয়েছে। আমি বললাম যে ঠিক আছে, তুমি আমাকে অ্যাড্রেসটা পাঠাও। সে আজ পর্যন্ত আর কোনো কন্ট্যাক্ট করেনি, কেন অ্যাড্রেসও পাঠায়নি। পেমেন্ট করা হয়ে গেছে হ্যাঁ, কিন্তু তারপর থেকে নেই, মানে তাকে আমি কন্ট্যাক্টও করতে পারিনি, মানে তার নাম্বারটা নেই তো নেই, মানে সে কোথার থেকে হঠাৎ করে, আর ফেসবুকও না, নর্মাল ফেসবুকও না, তখন কোনো কিছু একটা অন্য আইডি ফাইডি থেকে ঢুকেছিল, ইনস্টা, তখন সবে ইনস্টা ঢুকছে ওই টাইমে। কোথার থেকে আসলো, কোথায় চলে গেল আমি নিজেও জানি না। কিন্তু এই শাড়িটা মানে আমার মানে অনেকটা ইভেন্টে, অনেকগুলো ইভেন্টে খুব ইয়ে দিয়েছে। ওটাও হয়তো ভগবান কোথা থেকে এসেছিল, কিছু কিছু দিয়ে যায় না ভগবান। একদম ভগবান কার রূপে- যতই ব্যাড টাইম আসুক, কার রূপে ভগবান কোথা কিছু তো থেকে পথ আসে? ভালো দেবেই, কিছু তো দেবেই। ব্যাড ব্যাড অলওয়েজ ভালো। এই যে বলে না লোকে 7.5 চলছে, আরো কি সব যেন ধাইয়া যোগ চলছে, বলে না, ওই সময় আমি আমার এই 53 বছরের মানে ইয়েতে আমি দেখেছি
ওই সময় মানুষের সব থেকে বড় বড় জিনিস হয়, ভালো ভালো জিনিস হয়। আর সব থেকে বেশি যেটা মানুষ পায় ওই সময়টা কি? অভিজ্ঞতা। সেটা সবচেয়ে বড় সঞ্চয়। সবথেকে বড় জিনিস। যারা আমাদের ঠকায়, আমরা ঠকি, কিন্তু আমরা সেখান থেকে একটা পজিটিভিটি নিয়ে নিই। কি বলতো? অভিজ্ঞতা। অভিজ্ঞতা। ভাই বড় কিছু করতে হলে এইটুকু ছোটখাটো তো ঠকতেই হবে। ভাই বড় কিছু করব, ছোটখাটো ঠকা তো জীবনে থাকবেই। না, ওই যে অভিজ্ঞতাটা তোমার হলো, ওই ভুলটা তুমি হয়তো যদি জানো যে ঠিক আছে, ওই ভুলটা কিন্তু আবার করেও ওই ভুলটাই করে কিন্তু তুমি আরো একটা অ্যাচিভ করবে। করে ফেলতে পারবো। গুড, এটাই হচ্ছে সাবজেক্ট। এটা বড় সাবজেক্ট, বড় সাবজেক্ট। ওই ব্যাপারটা ওই শেষ হয়ে হইলো না শেষে ওরকমই ব্যাপার হয়ে যায়। ডিজাইনার হিসেবে দীর্ঘদিন কাজ করার পর অর্গানাইজার হওয়ার সিদ্ধান্ত। এটা অলরেডি আমি তোমাকে তখন বললাম যে ডিজাইনার হিসাবে অনেকদিন ধরেই মানে ছিলাম। ডিজাইনার আমার মানে ডিজাইনিং পার্ট আমাকে তুমি এখন কোনো কিছু একটা দিলে আমার মাথার মধ্যে ওটা চলবে, ওটাকে কি করে নতুন করব। আর অর্গানাইজার যদি বলো, একদম যদি বেস বলো, ওই অন্যরূপে আগমনী একটা তো ও ছিল। আর একটা জিনিস হচ্ছে ওই রিলস দেখে দেখে আমার মেয়ে আর ও দুজনে মিলে ওই অন্য মানে বিভিন্ন টাইপের দুর্গা কিভাবে করা যায়, মেয়ে তখন আমাকে পাঠাতে লাগলো, মাম্মা এরকম দেখো তো, এই দুর্গাটা দেখো কি সুন্দর, এই সাজটা সেজেছে দেখো কি সুন্দর লাগছে। তখনও আমাকে বললো চল আগমনী করবো। তখন পুজোর জাস্ট আগে আগে আগস্ট না, এটা গত বছর এটা অলরেডি তখন সবাই আগমনী করে ফেলছে। আমরা স্টুডিও পাচ্ছি না, কোথাও নেই, কোথাও স্টুডিও নেই। আমরা লাস্টে গিয়ে নাইসি পেয়েছি, নাইসিতে শুধু নাইসি পেয়েছি। কোথাও কোনো ইয়ে নেই। 6,000 টাকা ভাড়া স্টুডিও। মানে তখন আমার কাছে 6,000 টাকা স্টুডিওর পিছনে দেওয়া মানে আজ পর্যন্ত আজকের ডেটে 6,000 টাকা স্টুডিওর পিছনে দেওয়া মানে বিশাল ম্যাটার। আমরা টোটাল মার্কেটে অনেকটাই সেদিনকে আমরা 10,000 টাকা না 11,000 টাকা স্টুডিওতে দিয়েছিলাম, 10 না 12 এরকম কিছু, ফার্স্ট প্রজেক্টে। রাত্রির 1টা অবধি শুট করেছি। রাত্রে 1টা অবধি শুট, কারণ এক্সপিরিয়েন্স নেই, কারণ কি পুরোটাই আছে, চলো করবো তো করবো মানে ব্যাপারটা তাও এরকম ছিল। হয়তো মানে লাভের লাভ কিছু হয়নি, কিন্তু অভিজ্ঞতা, ওটার থেকে অভিজ্ঞতা ওইটা আমাদের দুবারে নামাতে হয়েছিল, মানে দুবারে করতে হয়েছিল। ফার্স্ট দিন আমাদের কমপ্লিট করতে হলো। এটা একটা বিশাল কারণ হচ্ছে যারা আমাদের ধরো রেজিস্ট্রেশন মডেল ছিল তাদের কিন্তু আমাকে তাদের ডিমান্ড অনুযায়ী সাজাতে হয়েছে। আচ্ছা, তারা তো আমার ডিমান্ড অনুযায়ী সাজবে না। এবার আমার যেটা কনসেপ্ট ছিল সেটা আমার গেস্ট মডেলদের সাজাতে হয়েছে, যেটা করতে গিয়ে আমার রাত্রির হয়ে গেছিল। আবার সেই দিনকে মানে আমার গেস্ট মডেলরা রাত্রির 1টা অবধি কাজ করেছে, সেটা আমার কাছে, আর তারা আমার কাছে ফার্স্ট কাজ করছে, মানে আমার কোনো অভিজ্ঞতা ছাড়া তারা আমার সঙ্গে 1টা অবধি কাজ করছে, এটা আমার কাছে বিশাল বড় পাওনা ছিল। আমার সৈকত দাসকে তুমি মানে সিরিয়াল করে সৈকতকে চেনো? সৈকত আমার অনেক পুরনো বন্ধু, মানে 2014 ভীষণ ভালো। 14 থেকে 14 মানে বউ কথা কও, যখন 14 অনেক আগে বউ কথা কও, ওই টাইমের থেকে সৈকতের সাথে আমার পরিচয়। ওকে আমি একবার বলেছিলাম, ভাই আমার না কাউকে আমি ওইরকম ভাবে সেলিব্রিটি ইয়ে করতে তো আনতে পারবো না, কেউ তো আমার পরিচিত নেই, তুমি চলে আসো। আমাকে বললো কি করতে হবে এসে, আমি বললাম শুধু তুমি হাসবে, আর আমার নামে যদি কিছু খারাপ কিছু বলা থাকে সেগুলো বলবে না, ভালো ভালোগুলো বলবে। আর যে যে মেয়েগুলো আসবে তাদের সাথে একটু দাঁত জেলে একটু ছবি তুলবে। এটা ঘটনা যে যদি তুই কোনো সৎ উদ্দেশ্য নিয়ে কিছু করিস, আমি দেখেছি ভগবান সাময়িক বাধা, সাময়িক টালটামাল দেন, কিন্তু আলটিমেট দিনের শেষে ঠিক ভালো কিছু দেন উনি। মানে সৈকতকে আমি যেহেতু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল না, তো আমি অ্যাজ আ গেস্ট ওকে না তো টাইম দিতে পেরেছি, বাট ও কিচ্ছু না, কারণ ফার্স্ট টাইম কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি তোমাকে একদম সত্যি কথা বলছি, সেদিনকে আমাদের 12 কেজি ড্রাই আইসে এসে আমি চোখে দেখতে পারিনি। 12 কেজি ড্রাই আইস, তুমি বুঝতে পারছো? 12 কেজি ড্রাই আইস আছে, কোনো মানে আমার কোনো আউটপুট কোনো এফেক্টই পাচ্ছি না 12 কেজি ড্রাই আইসে। জানি না তো কিভাবে কি করব। আনতে বলেছে 6 কেজি বলেছে, 12 কেজি এনে দিয়েছি, মানে ভালো এফেক্ট বেরোবে, মানে একমাত্র মেয়ের বিয়ে দিচ্ছি যেন আর কি।
হ্যাঁ আমার মানে আমার কাছে এবারে একমাত্র মেয়ের বিয়ে project গুলো দেওয়া হচ্ছে আমার হচ্ছে। মেয়ের মতনই, বাচ্চার মতনই। আর প্রজেক্টের পিছনে আমি যখন মানে কিছু ভাবি তখন সবকিছু দিয়ে ভাবি। আচ্ছা, তুই কখনো তোর নাম নিয়ে অ্যানালাইসিস করেছিস? কি অ্যানালাইসিসের ম্যাটার বলছো বলো? আজকে রাত্রিবেলা গিয়ে চ্যাট জিপিটিতে তোর নামটা লিখবি, নাম আর টাইটেলটা আচ্ছা দিয়ে লিখবি, এটা আমার নাম, এটা আমার ডেট অফ বার্থ, আমার নামটা অ্যানালাইসিস করে দিন। আচ্ছা চ্যাট জিপিটি দেখবি তোকে কি লিখবে। ওকে। আমি তোর সম্বন্ধে, আজকে তুই এখানে আছিস আমার সাথে, আগামী 2 দিন আমি আমার যেটুকু গ্যাপ পেয়েছি, সময় পেয়েছি, আমি তোকে নিয়ে রীতিমতো স্টাডি করেছি। ওকে। আগে তো তোর নাম মানে জানতাম, সবকিছু জানতাম। আর তোর একটা বড় ফ্যান কে আছে জানিস? কে? চিৎকার করুক, ঝামেলা করুক, অশান্তি করুক, সোনালি তোর বড় ফ্যান কিন্তু। রিয়েলি ও তোর সম্বন্ধে এত ভালো কথা আমাকে বলেছে, এত ভালো কথা আমাকে বলেছে যে আমার মানে আমার কিরম বলতো, আমার না কারোর খারাপ শুনতে ইচ্ছা করে না। প্রত্যেকটা মানুষের দেখ, প্রত্যেকটা মানুষের দুটো সাইড আছে, একটা খারাপ সাইড, একটা ভালো সাইড। তো হ্যাঁ একদম। আমার দরকার শুধু তার ভালো সাইডটা। আর অবশ্যই। আমি সেই মানুষটার উপর দুর্বল যে কাজের মানুষ। আমি মানুষটা যত খারাপই হোক, আরে খারাপ মানে কি? খারাপ মানে কাউকে রেপ করেছে, খারাপ মানে কাউকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এই তো। আমার না খারাপ লাগে না, আমার ভালো লাগাটাই হচ্ছে আমার কাছে মানে ভালোবাসা। আর কি না ভাই, মারাত্মক ছবি তোলে, যা এডিট করে না, এই যে শুনে না, ও যে ভালো এডিট করে, ভালো কাজ করে, ভালো মানে দান ধ্যান করে, মানুষকে সঙ্গে কিছু করে, আমি এগুলো খুব খেয়াল করি। আমি চ্যাট জিপিটি দিয়ে তোর নামটা ফেললাম, তোর সম্বন্ধে এত সুন্দর একটা সরকারি রিভিউ এলো, মানে মানে ইন্টারনেট তো একটা সাবজেক্ট। আজকের ডেটে চ্যাট জিপিটি মানুষকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে চলে গেছে, সেখানে তোর কিন্তু মানে তুই যদি ভগবান, আমি ভগবানকে বলবো, ভগবান ও যাতে থুতথুড়ে হয়ে গিয়ে সে রোজের মতন, টাইটানিকের রোজের মতন হয়েও ও যাতে ডিজাইনার হয়েই মরতে পারে, ও যাতে ডিজাইনার হয়েই মরে। খারাপ ভাবে নিস না, আমি কথাটা একদম না, বললাম আমি বলে। চাইবো সেটা। ও যেন ডিজাইনার হয়েই মরে। তোর নাম, তোর সব কিছুর সাথে, এবং তোর লুকস, সব কিছু কিন্তু তোর সাথে কানেক্টেড। ইউ বর্ন টু, তোর ট্যাগলাইন, ইউ বর্ন টু। সুতরাং এটা আমার অভিজ্ঞতা দিয়ে আমি তোকে যেটুকু বলছি, রবিদ্যুতি, এই যে বছরটা না, এই বছরটা কিন্তু আমাদের আর্টিস্টদের জন্য ভালো বছর। আগামী ডিসেম্বর মাস, এখনো 6 মাস আছে, 6টা মাস আছে। 6 মাসের একটা টার্গেট সেট করে ফেল। এই বছর তোকে অনেক কিছু দিয়ে দেবে, হঠাৎ দেখবি বড় কিছু হবে তোর সাথে। আশা করছি সেটাই হোক। আর আগামী বছর, এই বছর তুই বড় কিছু করবি, আর আগামী বছর তুই বিলিয়ানার হয়ে যাবি, যা। ঠিক আছে? আর এটা আমার আবদার রইলো, তোর রোজগারের টাকা আমাকে 1 কাপ কফি খাওয়াবি। হ্যাঁ এটা তো সবচেয়ে বড় ইয়ে, তুমি আমাকে আজকে যে এতদিন এত বছর পর বলবো এখানে দেখেছো, তার আগে না, আমার কাছে তোর একটা ভ্রান্ত ধারণা ছিল তোর প্রতি, যে তুই একটা অনেক বড় সেলিব্রিটি, তুই আমার মতন মানুষকে খুব একটা পাত্তা দিবি না, আমি ডাকলে তুই আসবি না। তো এই ব্যাপারগুলো আমার মাথার মধ্যে ছিল বা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে আমি তো এটা খুব সৎ উদ্দেশ্য নিয়ে করি। মানে আমার একটা খুব বাজে আইডিয়া আছে, আইডিয়া না মানে এটা ভগবানই তো মাথার মধ্যে ঢুকিয়ে দেন। অবশ্যই। আমাদের এই ঘরটাই দুর্গাপুজো হয়, আচ্ছা এই ঘরটাতে দুর্গাপুজো হয়? এই ঘরেই আমাদের দুর্গাপুজো হয়। ওই যে আলপনা দেখছিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানটায় মা আমি বসে, তোমার দুর্গাপুজোর মানে ফটো দেখেছি, বাট এই ঘরটা সেটা আমি বুঝতে ওইখানটাই হয়। পারি। আর ওই দুটো চেয়ারে বসে আমাদের লাইভটা হয়, আর যখন স্ক্রিন শেয়ারিং এর ব্যাপার থাকে তখন এই দিকটায় করি আমি লাইভটা। তো সেখানে তো আমার একটা ধারণা আছে যে এই আমাদের এই বাড়িতে, এই ঘরে এখনো অবধি যারা যারা এসছে, যে এসছে, সবাই মার্কেটের একটা ভালো জায়গা পেয়েছে। এটা মা দুর্গার একটা আশীর্বাদ। আমারও যেন মনে হয়, আমার আজকে একটা স্টোরি বলছিলাম আমি, জানিস লাইভ করতে করতে বৃষ্টির মধ্যে আস্তে আস্তে একটা স্টোরি বলেছি, রাত্রিবেলা শুনবি গিয়ে। তো যে মেয়েটার স্টোরিটা বলেছি, সেই মেয়েটা গত 3 সপ্তাহ আগে এসে এখানে বসে লাইভ করে গেছে। সেই মেয়েটা আমাকে আজকে অন্যরকম ভাবে বলছে, দাদা জানো দাদা,
পেট ব্যথায় মরে যাচ্ছি, একটুখানি রেস্ট করতে পারছি না। কেন রে, কেন রে? সে এত কাজের প্রেশার। আমি ওকে একটা সিক্রেট শিখিয়ে দিয়েছি যে একদিনে 8 ঘন্টা কাজ করবি না, 8 ঘন্টা কাজ করবি না, 2টো শিফটে কাজ করবি, ইনকাম ডাবল, আর নেগেটিভ হওয়ার চান্সেস কম। একটা ফটোগ্রাফার 8 ঘন্টা তোকে নিয়ে শ্যুট করবে, 4 ঘন্টা গেঁজাবে, 4 ঘন্টা গেঁজাবে। তুই 4 ঘন্টা সেট কর, 1 ঘন্টায় মেকআপ, 3 ঘন্টায় শ্যুট, আমার কোনো শট ফেলা যাবে না, যা ছবি তুলবো তাই ফাইনাল। এই কনফিডেন্স নিয়ে ফটোগ্রাফারের সাথে কথা বল। আর আমি তোকে এখানে যে পাওয়ারটা তৈরি করে দিলাম, সেই পাওয়ারটাতেই এবার কাজে লাগা। বিশ্বাস করবি না, এতটুকু যদি মিথ্যে কথা বলি, আমি আমার ইয়েতে বসে বলছি, মেয়েটা লাস্ট 1.5 মাসে এখনো অব্দি 27টা কাজ করেছে, 27টা কাজ করেছে। মেয়েটার শরীর খারাপ, মেয়েটা শরীর খারাপের জন্য বাড়িতে একটু বসতে পারছে না। কর, মেয়েদের ভগবান অনেক সহ্য শক্তি দেয়, কাজে লাগা। সহ্য শক্তি পুরুষ তুই যা গল্প শোনালি না, গায়ে কাটা দিচ্ছিল, আমরা হলে লটকে যেতাম, কিন্তু তুই যে ফেস করেছিস, এটাই হয়তো ভগবান। ও তো যেটা আমাকে বলছিল একটা অভিজ্ঞতা, ইয়েতে যাচ্ছি, বিজয়ওয়াড়া যাচ্ছি, ভাইজাগ ঢুকবো। আগের দিন ট্রেনে উঠেছি। একটা সেকেন্ড পজ করছি। কৌশিক সাহা লিখেছেন, জয়ন্তদা রবিবার যাচ্ছেন তো? রবিবার দিন আমার 5টা জায়গায় যাবার কথা, এবার কোন জায়গাটার ব্যাপারে আমি বুঝতে পারছি না দাদা, একটুখানি বললে অবশ্যই বলবো। শান্তি অধিকারী অনেক দূর থেকে, হাবড়া থেকে লিখছে, শুভ সন্ধ্যা, চমৎকার আলোচনা। সুতারশা গুপ্ত, একটা 23 বছরের বাচ্চা মডেল, মারাত্মক শুট করছে সুতারশা। ও আমাদের 3জনকে গুড ইভিনিং লিখেছে। গুড ইভিনিং সুতারশা, গুড ইভিনিং। খুব শীঘ্রই তোকে ডাকবো। শান্তি অধিকারী লিখেছে, জয়ন্তদা তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে। জয়ন্তদাকে প্রতিদিনই সুন্দর লাগে। আজকে আমাকে সুন্দর লাগছে, আজকে ওকে সুন্দর লাগছে, আজকে ওকে সুন্দর লাগছে। রিয়েলি তোকে নাইস লাগছে, Thank you. রিয়েলি নাইস লাগছে। মানে সব পুরো পরিবেশটা যেন তোর জন্যই তৈরি আজকে। চল কন্টিনিউ। এটা বিশাল বড় অভিজ্ঞতা এটা আমার। কোথায় যেন? বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়া যাচ্ছি, ভাইজাগ, বিজয়ওয়াড়া মাঝখানে স্টপেজ, ভাইজাগ যাব। আগের দিন বিকেলবেলা ট্রেনে উঠেছি, আমার বন্ধু ট্রেন টিকিট কেটেছে একজনকে। 3টে মেয়ে যাচ্ছি আমরা সেদিনকে, 3টে কি 4টে মেয়ে যাচ্ছি। সঙ্গে এক একজনের 100 কেজি করে জিনিসপত্র যাচ্ছে, লাগেজ যাচ্ছে এক্সিবিশনে। যখন উঠছি ট্রেনে, তখন যে বন্ধুটি ট্রেনের টিকিট কেটেছে, সে তখন জানাচ্ছে আমাদের ট্রেনের টিকিট উড়িষ্যা অবধি, মানে ভুবনেশ্বর অবধি, তারপরে আমাদের ট্রেনের টিকিট নেই। এটা কি করে হয়? ট্রেনের টিকিটটা অ্যাকচুয়ালি তখন তো প্রচন্ড রাশ চলে, পাচ্ছিল না ও। মানে ওকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছিল, ও ইয়ে অবধি পেয়েছে, ভুবনেশ্বর অবধি পেয়েছে, ভুবনেশ্বর অবধি কেটেছে। তারপরেরটা যে নেই, গালাগালি খাওয়ার ভয়, সেটা বলেনি। সিচুয়েশন চিন্তা করো, ভুবনেশ্বর তো রাত্রির বেলা ঢুকেছে, মোটামুটি 10:30 11টার সময় বিজয়ওয়াড়া ঢুকেছে, এই সরি ইয়েতে ঢুকেছে ভুবনেশ্বর। বললাম না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, লাইভ চলছে রে, লাইভ চলছে। ভুবনেশ্বর থেকে বললো যে টিটির সাথে একটু ম্যানেজ করে তাহলে করতে হবে। আর তখন এটা কিছু একটা পরীক্ষা চলছিল, যে কারণে ভুবনেশ্বর থেকে সব স্টুডেন্টরা উঠেছে, মানে স্টুডেন্টরা নিচে শুয়ে যাচ্ছে। মানে আমাদের তো ছেড়েই দাও, আমাদের টিকিট নেই তার মধ্যে। ওয়েট, তোরা কজন ছিলিস? 4টে মেয়ে, 4টে কি 3টে মেয়ে, সঙ্গে 100 কেজি করে, 400 কেজি। 400 কেজি মাল মোটামুটি, 350 থেকে 400 কেজির মাল আমাদের সাথে। 400 কেজি মাল না, 400 কেজি মালের পুঁজিটাও তার সাথে। মানে শেষ তো শেষ, শেষ মানে একদম, মানে মানে যদি মানে কিছু হয়, কিছু করার থাকবে না। যাই হোক, কি করি, ট্রেনের যে বাথরুমের সামনে ওখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। টিটি এসে বলল হবে না, এখানে দাঁড়ানো যাবে না, নেক্সট স্টেশন আসলে নেমে যান। তখন নেক্সট স্টেশন হচ্ছে রাত্রির 2টো। ট্রেনটা মানে যখন যাচ্ছে রাত্রির 1:30 2টোর সময়, শুনশান ইয়ে, আর এমন কোনো মানে ছোটখাটো কোনো স্টেশন যাচ্ছে মাঝখানে। বললো যদি না পারেন জেনারেলে চলে যান।
জেনারেলে 400 কেজি মাল নিয়ে 4টে মেয়ে যাই, জেনারেলে একবার গিয়ে হাঁটতে গেলাম, দেখলাম যে পা রাখার জায়গা নেই। আর জেনারেল তো জানো যে কিরকম অবস্থা থাকে। বাবারে। আর 4টে মেয়ে মানে খুব বাজে প্যাথেটিক সিচুয়েশন। ওখানে যারা তোমার, এবার টিটি তো টিটির মতন শুয়ে পড়েছে, গিয়ে ঘুমিয়ে পড়লো। আমরা ওখানে ঠায় দাঁড়িয়ে আছি বাথরুমের সামনে। যারা ওখানে অ্যাটেন্ডেন্স থাকে ওরা বললো, দিদি আপনারা এখানেই দাঁড়ান, কোথাও যাবেন না। আর জেনারেলে দেখবে তুমি শাটার নামিয়ে দেয়, জেনারেলে যদি কিছু হয় তুমি আর এদিকে আসতে পারবে না। আমরা তো ওই মাল নিয়ে ওখানে দাঁড়িয়ে আছি সারাটা রাত্রির। ওরা কি করলো, অ্যাটেন্ডেন্সরাও আমাদের সাথে সঙ্গে ঘুমায়নি। ওই বাথরুমের সামনে ওদের যে বস্তা ছিল, ওই বস্তা পেতে দিল। বাহ। ওই বাথরুমের সামনে আমরা 4টে মেয়ে বসে বসে, তিনজন ছিলাম, ঠিক 3জন ছিলাম আমরা। 3টে মেয়ে বাথরুমের সামনে বসে বসে পরের দিন সকালবেলা অবধি বিজয়বাড়া গেছি। ঠিক আছে, বিজয়বাড়া তখন আমাদের অবস্থা খুবই টাইট, সারা রাত্রি এরকম আর জেগে। টিটি এসে কিছু বলেনি তো? বলছি, টিটি তো রাত্রিবেলা ঘুমাচ্ছে। আমরা বললাম যে আপনি টাকা নিন, টাকা নিয়ে আমাদের একটা অ্যাটলিস্ট যাওয়ার, আমরা এখানে বসেই যাবো, একটা কেটে দিন, টিকিট কেটে দিন, যেতে আমরা একবারে বিজয়বাড়া অবধি, ভাইজাগ অবধি চলে যেতে পারি, বিশাখাপত্তনম। হবে না, এগুলো হ্যারাসমেন্ট। আমরা কি করব, কিন্তু ওখানে নামতেও পাচ্ছি না ওই রাত্রিবেলা ওই রকম স্টেশনে, তার মধ্যে এতগুলো টাকার মাল জিনিসপত্র রয়েছে। ওই অবস্থায় আমি একজন দেখলাম যে না, ইয়েতে বিশাখাপট্টনম নেমে যাই, ওখান থেকে ক্যাব বুক করে 5-6-7 ঘন্টার রাস্তা ক্যাবে বেরিয়ে যাবো, 3জনে ডাচ করে বেরিয়ে যাব। কিছু করার নেই, কারণ সকালবেলা হলেই টিটি আসবে, টিটি নামিয়ে দেবে। সেই সকালবেলা যখন আমাদের 5টার থেকে তো বাথরুমে যাওয়া শুরু হলো মোটামুটি। এবার তখন আর বাথরুমের সামনেও বসতে পারছি না, তো একে ওই গন্ধ, তার মধ্যে আর ভোর হওয়া মানে 4টে-4:30 থেকে ব্রাশ করা, আর ওই অতগুলো মাল নিয়ে করা, খুব সারাটা রাত্রির খুব প্যাথেটিক কেটেছে। ওই করে পরের দিন যখন মোটামুটি বিজয়বাড়া নামবো, তখন টিটি এসে বললো, আমি একটা কেটে দিচ্ছি, আপনারা চলে যান। তখন অলরেডি আমাদের বুকিং করা হয়ে গেছে, ক্যাব টুকিং করা হয়ে গেছে, আমরা ওখান থেকে নেমে আমার ক্যাবে করেই গেলাম। সারাটা রাত্রির 2টো রাত আমার খুব বিভৎস কেটেছে। একটা হচ্ছে এই সারা রাত্রির বাথরুমের সামনে বসে থাকা, বিভিন্ন টাইপের লোকজন, আর এরকম স্টেশনে বসে তো প্রচুর কেটেছে। মানে আমাদের রাত্রির ট্রেন থাকতো হচ্ছে, মানে ওখান থেকে কলকাতা ফেরার ট্রেন থাকতো মোটামুটি 2:30-3টের সময়। 10:30-11টার সময় আমাদের র্যাপ আপ হয়ে যেত হচ্ছে এক্সিবিশন, গুছাতে 11টা-11:30, 12টার মধ্যে বেরিয়ে ওই 2 ঘন্টা 3 ঘন্টা স্টেশনে একা একা বসে থাকা। তো ওই যে ফেসগুলো দেখেছি না, এখন আর কোনো কিছু ভয় লাগে না। কত কষ্ট করে একটা মানুষ নিজের স্বপ্ন পূরণ করে, কত কষ্ট করে। তার থেকেও সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমার মেয়ে, যেটা আমাকে দিয়েছে। আমার সঙ্গে লড়ে গেছে ওই একা বাচ্চা মেয়েটা, যে বাড়িতে একা থেকেছে। অবভিয়াসলি আমার মা বলো, বাড়ির পরিবারের লোকজন অবশ্যই সঙ্গ দিয়েছে, কিন্তু ওই বাচ্চা মেয়েটা আমার তখন কত বছর, ওর তো এখন 4-5 বছর থেকে ও শুরু করেছে আমার সাথে এই জার্নিটা। ও যদি আমাকে সঙ্গ না দিত, আমার মা এলাহাবাদ ব্যাংকে ছিলেন, তো আমি মার সাথে, আমি মা বাড়িতে মানুষ, ওই মা সকালবেলা দিয়ে যেত, আবার বিকেলবেলা নিয়ে আসতো, যেহেতু বাড়িতে কেউ দেখার ছিল না, তো মা বাড়িতে এমনি থাকতাম। মা আমাকে বলতেন যে তুমি যদি না আমার সঙ্গে না কোঅপারেট করতে, আমি চাকরি করতে পারতাম না। আবার আমি বলি, আমার মেয়ে যদি আমার সঙ্গে না থাকতো, আমি জায়গাতে আসতে পারতাম না। আমার মেয়ে আমার কাছে আজকে ভগবানের থেকেও বড়, কেন ও আমার সঙ্গটা দিয়েছে বলে আজকে আমি এই জায়গাটা করতে পেরেছি। একদম না, মেয়েদের মধ্যেই একটা, আমি ওই জন্য সবাইকে বলি যে পরিবারে মেয়ে হয় না, সেই পরিবার অনেক পুণ্যের ফল, একটা পরিবারে একটা মেয়ে, এটা কিন্তু ঘটনা। আমি প্রচন্ড মেয়ে ভক্ত বাবা। আমার যখন প্রথম ছেলে হয়েছিল, ওপর থেকে যখন আমাকে ইশারায় বলছে ছেলে হয়েছে শিশু মঙ্গলে, আমি না খানিকক্ষণের জন্য দাঁড়িয়ে গেলাম, ছেলে হয়েছে। বাট যখন মেয়ে হয়েছিল,
যাই হোক, তখন ছেলে হওয়ার আনন্দটাও ছিল। হ্যাঁ। আমি খুব বাচ্চা বয়সে বাবা হয়েছি। যখন মেয়ে হয়েছিল, তখন ওই আনন্দটা আরো দ্বিগুণ বড়নগর ছিল। থানার ওই এলাকায় তখন আমার বাইকের শোরুম। আমাদের এই অঞ্চলের মিষ্টির দোকানে কোনো মিষ্টি ছিল না, রাস্তায় ধরে ধরে মানুষকে মিষ্টি খাইয়েছি, একটা করে না, খাবলা করে তুলে খাও। আর আজকের ডেটে আমার জীবনের সব থেকে বড় শখটা আমার মেয়ে পূরণ করেছে। মানে আমাদের পরিবার খুব আপডেটেড পরিবার, সবাই মার্কেটে যে নতুন ফোন আসবে আমার পরিবারের সবার হাতে, কিন্তু আমি জীবনে কোনোদিন নতুন ফোন ব্যবহার করিনি। কেন জানিস? আমার মেয়ে যে ফোনটা ব্যবহার করবে সেটা আমি ব্যবহার সেটাই করবো, ব্যবহার। আমার ওয়াইফ যে ফোনটা ব্যবহার করবে সেটা আমি ওদেরকে আপডেট করে দিচ্ছি, আমি ওটা নিয়ে নিচ্ছি। জন্য আজকের ডেটে আমার কাছে 4খানা ফোন, 4টে ফোন আমার কাছে। এই যে আইফোনটা যেটা দিয়ে লাইভ হচ্ছে এখন, আইফোন 11, এটা আমার মেয়েকে দেওয়া আমার ফার্স্ট হাই এন্ড ফোন। ফোনটা আমার কাছেই 4 বছর, এই ফোন থেকেই আমার লাইফ চলে। সেই মেয়েই আমাকে প্রথম আমার হাতে নতুন ফোনটা আমার মেয়ে কিনে দেয় আমাকে। এটা বিশাল পাওনা, বিশাল পাওনা, মানে জীবনের শ্রেষ্ঠ পাওনা। শ্রেষ্ঠ পাওনা, শ্রেষ্ঠ পাওনা। তাপসদা লিখেছে তোকে, তাপসদা মানে তাপস রাজদত্ত, রাজদা লিখেছে, রবিদ্যুতির সাথে লাস্ট দেখা হয়েছিল বসন্ত উৎসবে, অনেকদিন দেখা হয় না। তাপসদা একটা খুব ভালো মানুষ, হ্যাঁ, আমরা দুজনের খুব বড় ফ্যান। তাপসদাও আমার ফ্যান, আমি তাপসদার ফ্যান। তাপসদাকে একটা আমি আবদার করেছিলাম, দাদা আমাকে একটা ধুতি তৈরি করে দিন, আর তাপসদা আমার ফোন করেনি। আমার একটা খুব নিজস্ব, যেহেতু আমি ধুতিটাই সবসময় পরি, তো আমার ধুতিটার উপরে আমার একটা নিজস্ব একটা মানে একটা মাথা থেকে কাজ করে, যে আমি যেহেতু 24 ঘন্টাই ধুতি পরি, সেই জন্য। আর আমার ধুতি পরার স্টাইলটা একটু অন্যরকম, হয়তো কে খেয়াল করেছিস, পেছন দিয়ে দেখলে মনে হবে লুঙ্গি পরেছে, সামনে দিয়ে দেখলে মনে হবে ধুতি পরেছে। এটার জন্য প্রচুর জায়গায় আমাকে আটকায়, লুঙ্গি অ্যালাউ না, আচ্ছা। আবার বলতে গিয়ে আবার চুপ করে যায়, না সামনে থেকে তো কুচি ফুচি দেওয়া, সব কিছুই দেওয়া। এইটাকেই আমি একটা ফিক্সড, মানে এইটাকেই একটা পুরো রেডিমেড কিছু একটা Readymade বানাবো। যেমন রেডিমেড ধুতি পরি আমরা এখন, সেরকম আমার একটা রেডিমেড ধুতির খুব শখ, যেটা মানে আমার তো প্রচুর ধুতি পরতে হয় আমাকে। পরলে পড়তে পারিস, জেরি তোমাকেও আজ কালারফুল লাগছে, আজকে ওর পাশে আমাদেরকে কালারফুল লাগছে। তাপসদা ভীষণ ভালো মানুষ, মানে আমি তো প্রচন্ড পছন্দ করি তাপসদাকে, খুব পছন্দ করি তাপসদাকে। যাই হোক, অনেক প্রশ্ন বাকি রয়েছে এখনো। মাত্র 1 বছরের অর্গানাইজারের জীবনে এমন কোন অভিজ্ঞতা হয়েছে যেটা সব থেকে বেশি অনুপ্রাণিত করেছে, সব থেকে বেশি ভালো লাগার মোমেন্টস, এক কথায় অর্গানাইজার হিসেবে? অর্গানাইজার হিসেবে তো অনেক রকমই কাজ করেছি, তার মধ্যে যেটা সবচেয়ে দুটো আছে। একটা হচ্ছে আমার ই কমার্সে, মানে আমার মিশোতে, ফার্স্ট আমার মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজনে লিস্টিং হয়েছে 2017। হ্যাঁ, মিশো আমরা 2007 এ লিস্টেড। 2017 থেকে ফার্স্ট ইয়ে করা। তখন তো এত ইয়ে ছিল না, তখন ফটো নিজে তুলতাম, নিজেই মানে এডিট করতাম, করে করে। মিশোতে যেহেতু সব রকমের এই ফটো নেয়, আর অ্যামাজন বা ফ্লিপকার্টেও লিস্টিং তখন থেকে, কিন্তু করতে পারতাম না, কারণ ওদের একটা ক্রাইটেরিয়া আছে, এখনো আছে, ইভেন এখনো আছে, মানে এরকম মিশোতে photo যে করতে কোনো হবে। কিছু, মিশোতে যে কোনো কিছু আপলোড করা যায়, বাট অ্যামাজন ফ্লিপকার্টে ওদের ক্রাইটেরিয়াটা মেনেই করতে হবে একদম, মানে ক্রাইটেরিয়ার তোমাকে বাইরে এত যাওয়া যাবে MB না। ফটো দিতে ইভেন হবে। মিশোতে তো এখন মনে হয় মানে জিএসটিও লাগে না। না, আমি যখন করেছি রিসেন্ট না, যে অনেক মিশো করেছে এটা মানে জিএসটি ছাড়াও মিশো ইয়ে করা যাবে, মিশো সেলার মিশো পোর্টাল সেলার করা যায়। আমি যখন করেছি তখন মানে ওইগুলো তো করার জন্যই আরো আমার জিএসটি বলো, ইয়ে বলো, কি বলে, ট্রেড লাইসেন্স বলে, সব করতে হয়েছিল। তো যাই হোক, যেটা কথা হচ্ছিল, ওইটা আমি তখন নিজের ফটো তুলে তুলে ইয়ে করতাম। এটা বলবো একদম ক্রেডিট গোষ্ঠী সোনালির সাথে আমার ফার্স্ট ই কমার্সের কাজ। ও আর আমি মিলে ই কমার্সটা ফার্স্ট নামিয়েছি। আমার মানে আগস্টের পরে এটা আবার অ্যাজ এ অর্গানাইজার। না, আগস্টের পরে মাঝখানে একটা ছিল, আগস্টের পরে আমরা চন্দ্রপ্রভা একটা ইয়ে করেছিলাম, চন্দ্রপ্রভা মানে হচ্ছে করওয়া চৌথের উপরে। হ্যাঁ, ওই তো ওই দুটোর পরে, মানে গত বছরের পরে এই বছর আমার, কারণ প্রথম থেকে যেটা মাথায় ছিল একটা জিনিস, যে নতুন কিছু করব, কারণ মানে করওয়া চৌথ নিয়ে শুট
কেউ করেনি। মানে কলকাতায় করেনি। তো তাই তারপরে সোনালির সাথেই যুক্ত হয়ে ইয়েটা করা, ই কমার্সটা করা, ওটা একটা বিশাল বড় ইয়ে যে আমার প্রোডাক্টসগুলো কোনো মডেল পরে রয়েছে, সেটা আমি ই কমার্সের মানে মিশো বা দেখতে এটা পাচ্ছি। আমার জন্য মানে যেরকম জগৎ দেখতে পাচ্ছি। জগৎ দেখতে পাচ্ছি, সেটা আমার জন্য যেরকম বড় পাওনা, আমার মনে হয় আমার যারা মডেলসরা আছে তাদের জন্য বড় পাওনা। এটা একটা। আর একটা হচ্ছে আমাদের আশা ভোসলের প্রজেক্ট। আশা ভোসলের মানে প্রচন্ড এটা মানে সোনালির সাথেই হয়েছিল না? আমার যে কটা প্রজেক্ট এই ব্যানার ছাড়া যে কটা হয়েছে সোনালির সাথেই হয়েছে। আমার এই প্রজেক্টটাতে আমাকে তো সবাই নিমন্ত্রণ করে, আমি তাদের শোতে যাই, আধ ঘন্টার বেশি থাকতে পারি না কোথাও। এই শোটাতে আমার স্পেশালি মনে হয়েছিল যে আমি হয়তো একবার সোনালীকে বলবো, সোনালী আমি কি তোদের শুটটা দেখতে আসতে পারি। বাট সত্যি কথা বলতে যেহেতু আমাকে অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়, ভুলে গেছিলাম। তারপরে যখন ছবি দেখেছি আমি, তখন আমি ছবির মধ্যে দেখবি এরকম করে লাভ সাইন দিয়েছি, এরকম করে লাভ সাইন মানে আশা ভোসলে আমার কাছে একটা ইমোশন বলতে পারো। আশা ভোসলের গল্পটা আমি বলছি। আশা ভোসলে যেদিনকে মারা যায় সেদিনকে দুপুরবেলা আমি আরো এক জায়গায় বসে, দুপুরবেলায় খাওয়া দাওয়া করছি, আমি জানিও না যে মারা গেছে। হঠাৎ করে এবার সোশ্যাল মিডিয়া ফট করে ইয়ে একবার হলো, বলছে মারা গেছে, একবার বলছে বেঁচে আছে। এবার এবার ওটাকে ভেরিফাই করতে করতেও টাইম লাগে। যখনই অফিসিয়াল ডিক্লেয়ার হয়ে গেল, বললাম যে এই ঘটনা ঘটেছে, আমাকে বললো আইলাম আশা দেখ, ভোসলে মারা গেছে। আইলাম দাঁড়া, কি বলছিস? আইলাম দেখ এটাকে মানে মারা গেছে। তো মানে তখন ওই ইমোশনস থেকে সঙ্গে সঙ্গে স্টুডিওতে ফোন, সঙ্গে সঙ্গে ফটোগ্রাফারকে ফোন, মানে ওই টাইমে আমাদের ফটোগ্রাফার ছিলেন 24 তথাসুদা। ঘন্টার মধ্যে পোস্টার রিলিজ। মানে অ্যাকচুয়ালি সোনালীকেও আমরা জানাতে পারিনি। সোনালীকেও জানাইনি, মানে সোনালী জানতোই না যে মানে আমরা এই জিনিসটা করছি। সোনালী পরের দিন ফোন করে, মানে আমি আগে পোস্টার রিলিজ করে দিয়েছি যে যে অ্যাড হবে হয়ে যাবে, আগে কেউ যাতে পোস্টার মানে কিছু না ফেলতে পারে, আগে আমি ফেলবো। আশা ভোসলেজিকে নিয়ে আগে আমি ইয়ে করব। পরের দিন সোনালী তো খুব ইয়ে করে মানে ওর যেরকম কান্নাকাটি রাগ সবকিছু নিয়ে বললো তুমি আমাকে বললে না তুমি। বললাম যে ভাই আমি কাউকেই বলিনি, এটা আমার আগে মানে আমার উদ্দেশ্য ছিল আগে আমি করব। এক তো যে কোনো সময় তুই তো আছিসই আমার সাথে। ইভেন শুধু এইটা বলে না, কারণ আশা ভোসলের যে ড্রেসগুলো রেট্রো ড্রেসটা, ওটাতে কিন্তু মানে প্রচুর টাকা ইনভেস্ট লেগেছে। মানে মানে মালপত্র আমি কিনে বড় মোটামুটি- বাজার থেকে কিনে 15,000 শুধু গেছে হচ্ছে টেলারের পিছনে, মানে শুধু কারিগরের পিছনে 15,000 মানে গেছে শুধু মেটেরিয়াল ছাড়া। মেটেরিয়াল ছাড়া, মেটেরিয়াল মানে তো আলাদা। ওখানে তুমি দেখবে যেরকম যেরকম ড্রেস ছিল, মানে হেলেন বা পারভিন ভাবি যেরকম, আমি ওরকম টাইপেরই করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি, মানে সেইটুকু রূপ দেওয়ার চেষ্টা করছি। এবার কতটা দিতে পেরেছি না পেরেছি আমি নিজেও জানি না। মানে না না না, আমি যেটুকু ছবি দেখেছিলাম আমার মনে আছে এখনো। প্রচুর ছবি দেখি তো, বাট আমার মনে আছে। আমি আবার তার নিচে লিখেও ছিলাম যা মিস করে গেলাম। না, আমি একবার ভেবেছিলাম যে আমি চলে যাবো, কিন্তু ধাক্কা দিয়ে বার করে দেবে না। এ বাবা, না, না। চলে যাবো। ওটা মনে হয় তোদের ইয়েতে শুটটা হয়েছিল মনে হয়, আশা High ভোসলে five-এ। হাই ফাইভ। হাই ফাইভে। এখান থেকে তো আমার walking একদম distance। কাছে। আমি ভেবেছিলাম একবার চলে যাব, কিন্তু বাই ডিফল্ট মনে হয় কলকাতার বাইরেই ছিলাম সেদিনকে। আমি মনে ছিল, সব থেকে কথা মনে ছিল না। ছিল। মনে থাকলে আমি আমি খুব ভালো প্ল্যানার। এই প্ল্যানার মানে কি, আমি প্রতিদিন 5টা ইভেন্ট কমপ্লিট করি। আমার একদম শিডিউল করা থাকে, কোনখানে যাব, কতক্ষণ থাকবো। হ্যাঁ 21st এরটাও তুমি বলেছিলে, আমার তো মানে সেদিনকে আমি ভুল করে ওই দিনকেই আসার কথা বলেছিলাম। ঠিক আছে, আমার একদম পুরো শিডিউল মেপে সব কাজ। তাপসদা লিখেছে তোমাকে পাঞ্জাবি গিফট করব, আমার সব মনে আছে। থ্যাংক ইউ দাদা, আমাকে কেউ গিফট করলে। এই রবিবার দিনের যে প্রোগ্রামে যে ব্লু কালারের পাঞ্জাবিটা পরেছিলাম, ওটাও আমাদেরই এক মডেল আমাকে গিফট করেছিল বসন্ত উৎসবে। তার ইচ্ছে ছিল স্টেজে উঠে আমাকে গিফট করবে, বাট এবছর তো স্টেজ হয়নি। বাট এটা ভালো লাগা। ও, এই পাঞ্জাবিটাও আমাকে কেউ একটা গিফটই করেছিল। এটা হচ্ছে আরজু ম্যাম, খড়গপুরের যে অর্গানাইজার, এই রবিবার দিন যার শো হয়ে গেল, উনি। ওটাতে আমারও যাওয়ার কথা ছিল, আচ্ছা। সেদিনকে আর যাওয়া হয়নি। ওনার সাথে আমিও কানেক্টেড ছিলাম, খুব ভালো কিন্তু সেদিনকে মানুষ, হয়নি। খুব ভালো মানুষ। মানে আমি 4খানা জায়গাতে গিয়ে ওই বৃষ্টি, রাস্তাঘাট অবস্থা পুরো ভেজা সব, বললাম না একবার যেতেই হবে। বলে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছলাম। ওই উপস্থিত থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ইয়ে। না, ব্যাপারটা কি,
আমার মা এটা ছোটবেলা থেকে আমার মা বাবা আমার কাছে শেখাতো, নিমন্ত্রণ যদি কেউ তোমায় করে তোমাকে মরতে মরতে হলেও যেতে হবে। আমাদের এক একদিনে 3-4 বিয়ে বাড়ি পড়ে, আমরা খুব সুন্দর। আমার মিসেস বলে কি গো প্ল্যান করেছো? না হ্যাঁ করেছি। প্রথমে এখানে যাব, এখান থেকে আধ ঘন্টা থাকবো, ওখানে যাব, ওখান থেকে লাস্টে সবাই তো মাটন, রোয়াদি বলে মাটন কে করেছে সেটা খেলে কিন্তু খাবো। মাটন খেতে ভালোবাসিস? হ্যাঁ মাটন খাই। খাস না ভালোবাসিস? সেটা বল। ভালোবাসি। ভালোবাসিস তো, গুড। আমার থেকেও ভালোবাসার পাত্র আছে। সত্যি? তুমি আমাকে দুটো জিনিস দিতে হবে। আমাকে তুমি মানে ডিজিটাল ইনভেস্টিগেশন বলবে, তুমি আমাকে একটা কম্পিউটার দিয়ে বলে দেবে যে এটা করতে হবে, আর তুমি আমাকে প্ল্যানিং করতে বলবে। মানে ধরো এই যে কোন প্রজেক্টের পর কোন প্রজেক্ট করব, কোনটা কোন টাইমে আমি পোস্ট করব, কোন টাইমে আমি মার্কেটিং করব, কি করব, এই জিনিসটা। আর হচ্ছে আমাকে খাবার দিতে হবে, আমাকে সুন্দর ব্যাপার। আর আমার ঠিক কি মানে খেতে পারবো কি পারবো না জানি না, বেশ সব সাজানো বেশ থাকবে ব্যাপারটা বেশ। উনি একসঙ্গে বসি সবাই মিলে, ওর হাতে যদি মানে ইয়েতে অ্যাকাউন্টে আমি টাকা রাখি, ওর অ্যাকাউন্টে একজন টাকা রাখি না। যদি অ্যাকাউন্টে টাকা থাকে শুধু দেখবো সুইগির থেকে ইয়ে ঢুকছে। মানে ওর ইয়ে হচ্ছে মানে মাঝখানে থাকবো, চারিদিকে তোমার খাবার থাকবে। মানে হোলির দিন এরকম হয়েছিল, চারিদিকে এত খাবার ছিল। হাত দিয়ে সেই কি বলে যে তোমার সিনেমাটা হীরক রাজার দেশে, হ্যাঁ, হাতে হাত দিলে ওরকম। খাবার চলে না, আসে। ভূতের রাজা দিল বল, এটা হচ্ছে মানে গুপিকাইন বাঘা। হোলির টাইমে এমন খাবার আনিয়েছিল, পরের দিন সকালবেলা খাটের তলার থেকে দেখেছি পিৎজা বেরোচ্ছে। পিৎজা বেরোচ্ছে। ওটা ভুলেই গেছে, কারণ ওটা ঢুকে গেছিল। মানে খাবার রাখার জায়গা না, খাটের তলায় ঢুকেছে পিৎজা। আজকের নারী হিসাবে কিভাবে পরিবার, পেশা ও নিজের স্বপ্নের মধ্যে ভারসাম্য বজায় রাখিস? আমাদের কাজের তো অ্যাকচুয়ালি কোনো টাইম Time থাকে নেই। না, তো মেয়েও মাঝে মাঝে খুব বিরক্ত হয়। মেয়ের বয়স কত? 13 13 কোথায় 11? 13 মানে 12 ক্রস করে ইয়ে মানে 6-7 পড়ে? 6-এ। 6 পড়ে। তো মাঝে ও যেরকম আমাকে খুব মাঝে মাঝে খুব সঙ্গ দেয়, আবার মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায়, আজকে না গেলেই নয়। তো সেই কারণে আমি একটা যেটা করি, সারা সপ্তাহ যদি দেখি আমার কাজ রয়েছে, একটা কি দুটো দিন আমি টোটালটাই সবকিছু অফ রাখি। বাহ। ঠিক আছে, সেটা আমার যতই ইয়ে থাকুক না, অবশ্যই যেটাকে যদি আমি প্ল্যান আপ নেক্সট করতে পারি, তো ওইটা আমি চেষ্টা করি। আবার যখন দেখি কোনো এক সপ্তাহ পুরো কাজ নেই, ওর টাইম অনুযায়ী আমি আমাকে সেট আপ করার চেষ্টা করি, কারণ ওর তখন পড়া, টিউশন সবই থাকে। তো সেটা ইয়ে করি। পরিবারের জন্য আমি একদমই মানে ভালো নই, কারণ সবাইকে টাইম দিতে গেলে সবাইকে টাইম দেওয়া যায় না। যখন পরিবারকে যতই দেবো, পরিবার একটা কমপ্লেন করবেই। একমাত্র কমপ্লেন করেনি লকডাউনের সময় সবাই। না, লকডাউনের সময় একটা কমপ্লেন ছিল, বাড়িতে কেন রয়েছে। ওটাই তো বললাম এক্ষুনি। তো যখন দেখি মা, এখন মেয়েকে নিয়ে মা বাবার কাছে থাকি, কারণ যেহেতু আমার নিজের কাজের জন্য, আমি তো যাদবপুরে আগে থাকতাম, তোমার সাউথ সিটির পিছনটাতে। আচ্ছা। তো ওখানে এবার মেয়েও এখন বড় হচ্ছে, ছোটবেলার থেকে কাজের লোকের ওপর ডিপেন্ড করে। এবার মা বাবারও, আমি একমাত্র মেয়ে, এবার বাবা মা তো মধ্যম গ্রামে, তো মা আগে চলে যেতেন, এবার তাদেরও অফিস ছিল, অফিস যখন রিটায়ার করলো তারাও চলে যেত, কিন্তু এটা কতদিন, এবার বাবাকে একা রেখেও যাওয়া যায় না, আবার মাকে একা রেখেও যাওয়া যায় না। এবার মেয়ে এখন বড় হচ্ছে, ওকে একা রেখো, আমি যখন এই সারাক্ষণ বাইরে থাকতাম, বা এখনো তো আমাদের মাঝে মাঝে বাইরে আউট স্টেশনেও যেতে হয়, কিছু মুভির কাজ পড়লে তখন চলে যাই, 2 দিন 3 দিন 5 দিনের কাজও পড়ে যায়। তো ওইটা একটা খুব প্যাথেটিক জিনিস হয়ে যাচ্ছিল, কাজের লোকের ওপর রেখে যাওয়া। তো হাজব্যান্ডের সাথে আলোচনা করেই ওটা ইয়ে হয় যে ও ওখানেই থাকে, ওখান থেকেই মেনটেন করে। আমি মেয়েকে নিয়ে এখানটাতে চলে এসেছি, মেয়েকে বারাসাতে ভর্তি করিয়েছি। এখান থেকে মানে মধ্যমগ্রাম থেকে এখন ডেলি প্যাসেঞ্জারি করতে হয়। হ্যাঁ, মধ্যমগ্রাম থেকে করতে হয়। যখন আমাদের যাদবপুরে থেকে কাজ থাকে, আমি তখন ওখানে চলে, মার কাছে মেয়ে থেকে যায়, সেটা ছোটখাটো যদি কিছু থাকে তখন আমি গিয়ে ও চলে যায়, ও ম্যানেজ করে নেয়। আর শুধু কি ওই যে ড্রেপিং ফিপিং করে দিতে বলে খুব চাপ লাগে গো, ওটা আমি পাই না তো। হঠাৎ করে এরকম হয়েছে, মানে একটা প্রোগ্রামে গেছি, হ্যাঁ ডিজাইনার কে আছে, হ্যাঁ আমি তখন রাজস্থানে ড্রেস গেছে, তখন রাজস্থানে আমাকে বললো তুই শুধু গিয়ে দিয়ে চলে আসবি, হয়ে যাবে, ভালো কথা।
বলে ড্রিপিং করিয়ে দিতে হবে। আমি ড্রিপিং বলছি, ড্রিপিং মানে কি রে? আমি বললাম যে ব্লাউজ আর শাড়িটা পরে যেতে হবে। বললাম ওখান থেকে আমাকে দেখবার কিন্তু ইয়ার মারছিস নাকি? আমি দিয়ে দিয়েছি, চললাম আমি বাড়ি। বললাম যে একটু পরিয়ে তো দিবি, তো কি আছে, অনেক ডিজাইনারই তো ছেলে আছে। আগের দিন সোনালির প্রোগ্রামে গিয়ে ওর সাথে আলাপ হয়েছে, আমি তখনও জানতাম না যে তুই রিলেটেড, পরের দিকে জানতে পারলাম। মানে প্রথম থেকে এত মিশুকে একটা মানুষ, আমার খুব ভালো লেগেছে। আমি তোকে বললাম মনে হয় না, ফোনে বলেছে। আমার খুব ভালো লেগেছিল। আমি আবার এইগুলোই খুব পছন্দ করি। মানে তোমার ভোকাবুলারিতে একটা ওয়ার্ডও আমি দিয়েছিলাম, সেটা না পরেই বলবে। ওই তো বেগুন নিয়ে কিছু একটা। কি জানো, কি বেগুন জানো, কি যা 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 ভুলে গেলাম। আমি সেদিন কেসি রুমার দিকে বলেছি কি জানো, হ্যান্ডেল বেগুন। এটা কি হ্যান্ডেল বেগুন মানে বেগুনটা আরে যে- খিচুড়ির সঙ্গে যে বেগুন ওই যে ভাজাটা দেয় শলা দেখেছিস? বেগুনগুলো। হ্যাঁ, মানে যেটা ওই যে উপরে যে ওটাকে ওকে হ্যান্ডেল ওকে বেগুন। হ্যান্ডেল এমন বলেছে আমার মাথায় হ্যান্ডেল বেগুনই ঘুরছে। আমার আমার মিসেস হচ্ছে আমার সব থেকে বেশি আর কি, আমার মিসেসের সাথে হয়। বললাম জানো মেয়েটা যে নতুন ভাষা শিখেছি, বলছি, নিশ্চয়ই ভুলভাল শিখেছো। বললাম না ভুলভাল না, শুনবে যে কি? না আমি বলবো না, বলছে সাসপেন্স তৈরি করো না, বলো। বললাম হ্যান্ডেল বেগুন। সেটা আবার কি? আমি বললাম ওই যে প্যাকা প্যাকা বেগুনগুলো তোমার মাথায় সব ঢুকে এলাম। না, এক ভদ্রলোকের সাথে আলাপ হয়েছে, সে ঢুকিয়েছে মাথায়। ও মাঝে মাঝে তাহলে তখন কোশ্চেনটা এটা আছে মানে তিনি কি আদৌ ভদ্রলোক? এমন কিছু বলে ফেলে, মানে আমি নিজে ভিন্ডিগায় যে ওটা মানে প্লেস করা যাবে কিনা। আর হ্যাঁ, সত্যি কথা, মানুষকে হাসানো, মানুষের আনন্দ বার করা, হাসানো, এর থেকে বড় আয় তার কিছু নেই। একদম তাই। এর থেকে বড় আয় তার কিছু নেই। আর সত্যি কথা বলতে ও আমার অনেকটা কাজ, ও আসার পরে আমার অনেকটা কাজ বলবো ইজি হয়ে গেছে। মানে আমি অনেক জায়গায় ধরো যেতে পারি না, সেটা পারিবারিক কারণে হতে পারে, মানে হয়তো সেদিনকে আমার মেয়ের স্কুলে যেতে হবে, ইয়ে পড়েছে, সেই জায়গাগুলোতেও ম্যানেজ করে। তার মানে এটা বোঝা যাচ্ছে তুই হেভি লাকি ফ্রেন্ডস এর দিক দিয়ে। আমার মেয়েও তাই, আমার মেয়েরও তাই। এত ওর বন্ধু সার্কেল এত ভালো যে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। অস্ট্রেলিয়া থেকে ইয়ে থেকে কি বলে এই আমার মেয়ে হচ্ছে আতিফ আসলামের প্রোগ্রামের হোস্ট। প্রোগ্রাম হয়ে গেছে, প্রোগ্রাম হয়ে গিয়ে এয়ারপোর্টে আসার সময় ফ্লাইট মিস করেছে। ইংল্যান্ড থেকে ফিরছি, ফ্লাইট মিস করেছে। আমরা টেনশন করছি এখান থেকে, ফ্লাইট মিস করেছে, কি হবে কি হবে কি হবে কি হবে। তারপরে এখান থেকে টিকিট দেখছি ৭৮,০০০ টাকা, ৭৮,০০০ টাকা টিকিট। ও দেখছে ৭৫,০০০, আমরা দেখছি ৭৮,০০০ টিকিট দেখছি। টিকিটটা মারতে গেলাম, টিকিটটা বেরিয়ে গেল। আমরা টেনশন করছি, বলে আমি কি করব, কোথায় রয়েছে মেয়ে পড়ে। ও বলছে পাপা একটা কথা বলবো। বললাম কি? বলছে এখান কি যেন সিটিটা, ওখান থেকে 10 ঘন্টার, ওখান থেকে ফ্লাইটে লাগে 1.5 ঘন্টা। বার্মিংহাম, কানাডাই হবে মনে হয়, কোথায় যাই না, ভুলে গেছি। তো বললো বাবা ওখানে এরকম আমার বন্ধুরা রয়েছে, আমি কি ওদের সাথে একটু, আমার তো এখনো ভিসা 12 দিন বাকি আছে, আমি কি একটু থাকবো? বললাম মানে? বলে যাবো কি, আমি তো কোনো কিছুতে না করি না, মানে আমার মুখ দিয়ে করে না বেরোয় না, আমার না শব্দটা খুব কম হয়। এখন বয়সের সাথে সাথে আস্তে আস্তে না একটু বলতে শুনতে টুকটুক শিখছি। বললাম তো সেখানে গেলেও তো তুই কিসে যাবি? না ফ্লাইটে যাবো। তাহলে টিকিটটা কাট। বলে টিকিটটা না বন্ধুরা কেটে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তার মানে কি তুই সেটা প্ল্যান করে করেছিস? তুই সত্যি কথা বলতো না বাবা, বিশ্বাস করো, মানে আমার মেয়ে হচ্ছে মানে ঘুমের, মানে আমার মেয়ে হচ্ছে মানে যদি ওয়ার্ল্ড রেকর্ড করা হয় ঘুমের জন্য ওয়ার্ল্ড রেকর্ড পাবে। 2024 সালে ও টোটাল 1 বছরে 27টা ফ্লাইট মিস করেছে। 27টা ফ্লাইট মিস করেছে ঘুমের জন্য। গতকালকেও তাই, এখনো বেনারসে রয়েছে। মুম্বাই থেকে ড্রাইভ করে লখনৌ গেছে 1700 কিলোমিটার। লখনৌ থেকে বাসে করে বেনারসে আর কি 5 দিন। গতকাল ফেরার কথা, ঘুমের জন্য আসতে পারেনি। আজকে এই তো খানিকক্ষণ আগে জিজ্ঞেস করলাম কি রে কি বললো, জানি না কালকে সকালে আসবে কিনা। টিকিট কাটেনি ঘুমের জন্য। মানে ও তো এখন মুম্বাইতে থাকে। এখান থেকে রুমা দিওকে ফোন করে কি রান্না করবে, কি খাবে, সবকিছু এখান থেকে ঠিক করে দেওয়া হয়। দায়িত্ব নিয়ে ফোন ধরবে না, ঘুমোচ্ছে। বাচ্চাদের এই একটা প্রবলেম, বাপরে বাপ,
যাই হোক আমাদের আমরা এখানে টেনশন করি, ওরা ওরা ওখানে, যাই হোক আমাদের আর 10 মিনিটে শেষ করতে হবে, কারণ আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম সাপোর্ট করে না 1 ঘন্টা 40 মিনিটের পরে। আমাদের অলরেডি মানে বিশ্বাস করবি কিনা জানি না, আমরা অলরেডি 1.5 ঘন্টা পেরিয়ে গেছি। তাই ইয়েস, টাইম বুঝতেও পারা যায়নি। আমরা 1.5 ঘন্টা পেরিয়ে গেছি। যাই হোক, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা নতুন আসতে চায়, বিশেষ করে মেয়েরা, তাদের জন্য কিছু পরামর্শ তোর থেকে চাইবো। দেখো, পরামর্শটা তো দেওয়া সেরকম ভাবে না, কারণ সবার যার যার নিজস্ব মতামত থাকে, সবাই সবারটা ভালো বোঝে, আর সবার কাছেই সবাই ভালোই হয়। আমি যখন আমাকে প্লেস করব, আমি ভালোই প্লেস করব, XYZ যেই প্লেস করবে ভালোই প্লেস করবে। আর এখন আমাদের সোশ্যাল মিডিয়া বলো বা লোকজন বলো, সবাই সবার সম্বন্ধে কিছু অল্প বিস্তর হলেও জানে। আমি বলবো যে যারা নতুন কাজ করছো, একটু দেখে শুনে কাজ করলে মনে হয় বেটার। যারা ভেরিফাই এন্ড ইউজ ইওর কমন সেন্স, Exactly. ব্যাস, আর এর মানে বাইরে হঠাৎ কিছুই না। করে বললো যে আচ্ছা, ভেরিফাই করতে গিয়ে যদি কেউ এমন একটা লোকের চক্করে পড়ে, সে বলল আমি তোমাকে ওই হোর্ডিং এ ছবি তুলে দেবো, আমি কি পাবো? এক্স্যাক্টলি সেই মেয়েটা জানে এই লোকটাই সেই লোক, যে লোকটা ওই এইবার এই যে হোর্ডিং এর ছবিটা এই পর্যন্ত এই যে পৌঁছে দিতে পারবে। এই যে আমি কিন্তু দুটো বললাম, ভেরিফাই এন্ড ইউজ ইওর কমন সেন্স, তখন ওই সেকেন্ড পার্টটা আসবে। আমি যে তুলে দেব আমি কি পাবো, তার তখনই মাথায় স্ট্রাইক করা উচিত যে এই কোশ্চেনটা কেন করলো, আর যদি কোশ্চেনটা করে থাকে এই অ্যান্সারটাও তাকে সেই লোকটাই দেবে। নতুন বাচ্চাগুলো যখন আসে না রে, মানে আমার খুব খারাপ লাগে। তাদের ধারণাই এটা যে এখানে এলে ওটা করতে হবে, ওটা দিয়েই শুরু। এটা তুমি দেখো, নতুন বাচ্চা কেন বলছো এটা, যখন আমরা যখন মানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, যখন একদমই নবিশ ছিলাম, তখন এরকম ইয়ে তো আমারও হয়েছে, কারণ এরকম অনেক মানে অপরচুনিটিস তো আমিও পেয়েছি, আর এখনো এই বয়সে এসেও পাই। তোকে যে দেখতে শুনতে এমনি দেবে ভাই, সত্যি কথা বলছি, খারাপ ভাবে দিস না। আমাকে কেন, আমার থেকে যারা এজেড আছে তারাও পাচ্ছে। 49 বছরের এক মহিলা, সেও আমাকে কমপ্লেন করছে, বলছে স্যার আপনার গ্রুপ থেকে আমাকে একটা ফটোগ্রাফার এই 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 বলেছে। বললাম দেখুন, আর এখন ফটোগ্রাফারের করে দোষ নেই। সবচেয়ে বড় জিনিস, তুমি দেখে লোককে বুঝতে পারবে না। আজকে আমি আমার যে ভালো মুখোশ নিয়ে সামনে বসে আছি, আমার ভেতরে কি আছে সেটা কেউ জানে না। আমি আমার সম্বন্ধে তো ভালোই বলবো, পরে সেটা গিয়ে রিভিল হবে যে আমি কি। কোনো একটা অর্গানাইজার তার একটা অডিও সবকটা গ্রুপে কোনো একটা বদমাইশ ছেলে দিয়ে দিয়েছিল। তারা দুজন একটা সময় বন্ধু ছিল। তো পরবর্তীকালে কোনো একটা মেয়েকে নিয়ে এই ঘটনা ঘটে, কোনো একটা মডেলকে নিয়ে নেগেটিভ কিছু হয়। তো ছেলেটা কথা বলতে বলতে, বন্ধু বান্ধব যেমন কথা বলে, রাত্রিবেলা 1:30-2টার সময় কথা বলতে বলতে কিছু কথা বলেছিল। সেই অর্গানাইজারটা সেই অডিওটাকে কেটে ওইটুকুই সমস্ত বসিয়েছে। কটা গ্রুপকে পাঠিয়ে দিয়েছে। তো আমাকে ছেলেটা বলছে স্যার আমাকে সুইসাইড করতে হবে স্যার, আমার সম্মান সব চলে গেল। আমি বললাম এখন কটা বাজে? বললো 1:30। আমি কালকে দুপুর 1:30টার সময় কেউ তোকে মনেও রাখবে না, চুপ করে ঘুমো। এটা মাঝখানে মানে তুমি একটা ইয়ে করছিল, ওটা আমি দেখেছি, রাইট? আগামীকাল দুপুর 1:30 তোকে কেউ মনে রাখবে না, চুপ করে ঘুমো। তুই এত বড় মানুষ এখন হস্তি যে তোকে নিয়ে এখন মানুষ এত আলোচনা করবে। তুই যেটা প্র্যাকটিক্যাল সেটা বলেছিস, তুই বন্ধুদের মধ্যে আলোচনা হয়েছে, তুই যেটা প্র্যাকটিক্যাল, তুই একটা মেয়েকে দেখে কিছু ফিল করেছিস, সেটা তুই বলেছিস ভাই, নর্মাল। আমিও বলি, আমার বন্ধুও বলে, ও বলে, ও বলে। তুই এত বড় মানুষ এখনো হসনি যে কালকে দুপুর 2টোর সময় 1:30টার সময় তোকে কেউ মনে রাখবে। তাই হলো, তারপরের দিন সকালে ভুলেই গেল কেউ মানুষ, নেই। ভুলেই গেল মানুষ। এবার যে অডিওটা দিয়েছে আমি তাকে ফোন করলাম, বারার সাথে থাকে সে, ফোন করলাম, ফোন করে বললাম যেটা তুই আজ করলি তোর কাছে এটা রিটার্ন আসবে, এটাই করবো, তোর কাছে এটা রিটার্ন আসবে। এবার তুই ঠিক কর যে ওটাকে তুই দিয়ে যে ভুলটা করেছিস সেটাকে তুই শোধরাবি না ওটা কন্টিনিউ করবি। একদমই তাই। পরের দিন সকালে এসে আমাকে লিখলো, ঘুম থেকে উঠে দেখলাম, বললে আমার তো বাবা নেই, তুমি আমাকে বাবার মতন বোঝালে, আমি আর কখনো করবো না, আমি এটা ভুল করেছি, মিটে গেল। আচ্ছা, এরম
এই যে তুই ইন্ডাস্ট্রিতে কাজ করছিস, তোদের দুজনকেই বলছি, আমাদের এই ইন্ডাস্ট্রিটা এই মুহূর্তে যেভাবে চলছে, এটা কি সত্যি কোনো একটা ইন্ডাস্ট্রি বলে কিছু মনে হয় আমাদের? তুমি বলো, এই যে ইন্ডাস্ট্রিটা আমাদের চলছে, যেখানে কোনো ব্যাকরণ নেই, রুলস অ্যান্ড রেগুলেশন নেই, গাইডলাইন নেই, শাসন করার কেউ নেই। শাসন করার লোক আমি আছি, কিন্তু আমি শাসন করি না। আমার কাছে একটা শাসন করার অদ্ভুত টাইপস আছে আমার, যেটা যতদিন হয়তো বুঝে গেছিস। আমি কাউকে ঝাড়ি না, বকি না, চিৎকার করি না। আমি তাকে শুধু তার ফয়দাটা বোঝাই। আমি শুধু তাকে এটাই বোঝাই, তুমি এটা নেগেটিভ করলে, তুমি এখান থেকে পজিটিভ কে পেলে বলো। তুমি তো এটা করলে, তুমি এর থেকে পজিটিভ কি পেলে বলো। সে উত্তর দিতে পারে না। সে উত্তর দিতে গেলেও তো সে হোঁচট খাবে, হোঁচটই তো খাবে। সে তো নেগেটিভ নিয়ে আর কতক্ষণ বলবে। তো আলটিমেটলি 85%, 87% আমি সাকসেস, 13% আমি সাকসেস নাই। যখন সাকসেস নাই তখন তার থেকে আমি হাজার হাত ধরে চলে যাই, তাকে আর শোধরাবো না। এবং সেই মানুষগুলোকেও আমি এবার বাঁচিয়েই রাখি। যদিও কেন বাঁচিয়ে রাখি, ওই যে খানিকক্ষণ আগে আমরা আলোচনা করলাম না প্রথমে, নেগেটিভ পাবলিসিটি অলওয়েজ বি এ পজিটিভ পাবলিসিটি। একদমই তাই। কিন্তু আমাকে একটা জিনিস আমি এবার তোমাকে জিজ্ঞাসা করছি, এই যে মডেলসরা যে আমাদের এখানে কাজ করছে, ধরো অনেক মডেলসই ভালো জায়গায় পৌঁছাচ্ছে, কিন্তু এই ভালো জায়গাটা অ্যাকচুয়ালি কি? ভালো জায়গাটা কি? হ্যাঁ, ভালো তারা জায়গাটা কি achieve করছে? ভালো জায়গাটা হচ্ছে একটা স্কুল, একটা এডুকেশনাল সিস্টেম আছে। এই সিস্টেমে 1 থেকে 10 অবধি পড়বো, মাধ্যমিক দেবো, 11-12 পড়বো, এইচএস দেবো, 12 থেকে গ্র্যাজুয়েশন করব, পড়াশুনো শেষ। তারপরে যারা হায়ার স্টাডি করবে তারা এবার করবে। এটা এমন একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে কোনো রকম গাইডলাইন নেই, কোনো কিচ্ছু নেই, কোনো এরা ব্যাকরণ আমি নেই। যেটুকু দেখেছি, আমার এক্সপিরিয়েন্সে আমি যেটুকু দেখেছি, কিছু মডেলস রেজিস্ট্রেশন দিয়ে কাজ করছে, একটা টাইমে গিয়ে কিছু বিউটি পেজেন্ট জিতে কিন্তু একটা টাইমের পর কিন্তু কি সেই থিতিয়ে পড়ছে। কারণ কি? আমি সেটাই জিজ্ঞাসা করছি। কারণটা কি? কারণটা এটাই, রেজিস্ট্রেশন দিয়ে যে শ্যুটটা করছে, এটা আমারই এই গ্রামারটাও আমার তৈরি করা। মানে ব্যবসা যেহেতু আমাকে সবাই মানে, আমার হাতে যেহেতু এই জগৎটা তৈরি, আমাকে তো প্রতিদিন বাচ্চাদের জন্য কিছু খাবার তৈরি করে দিতে হবে। আমি সেই খাবারটাই এরকম তৈরি করেছি যে তোমাকে করতে হবে না, তোমাকে পোর্টফোলিও করতে হবে না। এক্স্যাক্টলি, Portfolio করতে আমিও হবে না। মানে আমার পোর্টফোলিও নষ্ট আমি করেছি, সেটাই পোর্টফোলিওর জগৎ আমি নষ্ট করেছি। 2014 সাল থেকে আমি ফটো ওয়ার্ক করেছি, ফটো ওয়ার্ক করে মডেলদেরকে নিয়ে এসেছি। অল্প অল্প ইনভেস্ট করে একটা পোর্টফোলিও তাদের তৈরি হয়ে যাচ্ছে। পোর্টফোলিও তুমি 500, 800, 600 টাকা করতে একটা- তুমি 10,000 টাকা খরচা করো। আমি বললাম 10,000 টাকা আর 3 মাস ইনভেস্ট করো। করে তুমি 10,000 টাকা 3 মাস ইনভেস্ট করে তুমি একটা জায়গায় পৌঁছে গেলে যে তোমার কাছে 10টা ছবি চলে এলো, 20টা ছবি চলে এলো, ওটা পোর্টফোলিও। বাট আজকের ডেটে পোর্টফোলিওর দাম নেই কেন জানো? পোর্টফোলিও তুমি যত ভালোই ছবি দাও, যে ফটোগ্রাফারকে দেবে সে বলবে আরো কি আছে বার করো। মানে আলটিমেটলি সে খুলেই দেখবে, আলটিমেটলি সে খোলা ছবি দেখতে চাইছে। পোর্টফোলিওর কোনো দাম নেই। বাট এই মেয়েগুলো মার্কেট তৈরি করে। আমি সবাইকে বুদ্ধি দিই, আমি হচ্ছি বরের ঘরের মাসি আর বোনের ঘরের পিসি। আমি মডেলকে বোঝাই যে তুই যে এই যে শ্যুটটা করছিস, 800 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে তুই একটা ব্রাইডাল শ্যুট করছিস, একটা বিয়ে বাড়ির সাজাতে 10,000 টাকা একটা নর্মাল মেকআপ আর্টিস্ট নেয়। শাড়ি আছে, জুয়েলারি আছে, তুই সেখানে 1000 টাকায় একটা শ্যুট পাচ্ছিস, 6টা ছবি পাচ্ছিস, রিলস পাচ্ছিস, সব থেকে বড় জিনিস যেটা পাচ্ছিস, অতগুলো মানুষের সাথে তুই কন্ট্যাক্ট পাচ্ছিস। আসছিস। এটা আমি আবার তাদেরকে এই পজিটিভ সাইডটা বোঝাই, কারণ আমার কাজই হলো মানুষকে পজিটিভ সাইড বোঝানো। কোনো নেগেটিভ সাইড আমি কখনো কাউকে বোঝাই না। কারণ আমি নেগেটিভ সাইডটা তখনই বোঝাবো, কেউ যদি আমাকে বলে স্যার আমাকে ও একা হোটেলে ডেকেছে, যাবি? কি হচ্ছে, যাবি না? স্যার যদিও শোন, ওখানে যাবি, গিয়ে কাউকে একটা ভয়েস মেসেজ করবি, আমাকে ভয়েস মেসেজ করবি, জানি স্যার আমি ওখানে পৌঁছে গেছি, ফটোগ্রাফার স্যারের ফোন নাম্বারও তোমাকে আমি পাঠিয়ে দিয়েছি, তোমাকে লোকেশন দিয়ে দিয়েছি, আমাকে ফোন না পেলে দাদাকে ফোন করো, আর আমার তো 5টায় শেষ হয়ে যাচ্ছে, তুমি 3টের সময় এসো, আমি তোমার সাথে একসঙ্গে ব্যাক করবো। এই একটা কথা অডিও দিবি, ওকে একবার শুনিয়ে দিবি, ছেড়ে দিবি, তোর সাথে কিছু হবে না, যা, তুই আমার মেয়ে। এরকম ছোট 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 জিনিস আমি মার্কেটকে দিই। আলটিমেটলি বিউটি প্যাজেন্ট আজকের ডেটে
মানুষকে বোকা বানানোর সব থেকে সহজ রাস্তা। একটা বিউটি প্যাজেন্টের উল্টো দিকে কখনো খেয়াল করে দেখেছিস কোনো দর্শক থাকে না? থাকে না তো? কারা বসে থাকে বলতো? যাদের জাজ করে নিয়ে যাওয়া হচ্ছে, হ্যাঁ? যাদের জাজ করে নিয়ে যাওয়া চারজন। হচ্ছে, আর যারা যাচ্ছে তাদের বাড়ির লোকজন। ইয়েস। আর কিছু আমাদের মতন কিছু মানুষ যাদের আমরা যারা guest ওখানে করে নিয়ে গেস্ট যাচ্ছি। হিসাবে গেছি, গেস্ট হিসাবে গেছি। তার মানে টোটাল দর্শক আসনে যাদের সামনে এসে আমি কঙ্কনা রানাওয়াত ছেড়ে দাঁড়াচ্ছি, যখন আমরা হাঁটি তখন তো কঙ্কনা রানাওয়াতই নিজেদেরকে মনে হয় আমাদের। একদম। কঙ্কনা রানাওয়াত ভেবে যখন সামনে গিয়ে দাঁড়াচ্ছি, তারপরে আমরা বুঝতে পারছি, আমরা জানি না যে আমাদের উল্টো দিকে কে আছে। কলকাতা বসন্ত উৎসবের একটা সিক্রেট এখন আমি কাউকে ভাইরাল করিনি, সেটা হলো আমার কাছে একটা জিনিস আমি আজ অব্দি হাতে রেখে দিয়েছি, যেটা আমি কাউকে কখনো দিইনি বা বুদ্ধিটাও দিইনি। সেটা হলো কিভাবে তুমি একটা প্রোগ্রামের পাবলিক গ্যাদারিং করতে পারবে। তুই আমার ফেসবুকে বহুদিন ধরে আছিস, আমি যত প্রোগ্রামই আজ অব্দি করেছি কোনো প্রোগ্রামে কিন্তু দর্শকের কমই ছিল না। বসন্ত উৎসব ছেড়ে দে, 60,000 মানুষ, আমি জানি ভগবানের আশীর্বাদে প্রতি বছর 5,000 করে বাড়বে। 60,000 মানুষ এবছরও এসছে প্যান্ডেল ছাড়া, সামনের বছর ভগবান সব ঠিকঠাক রাখলে 65,000 আসবে। এই যে সিক্রেটটা, দর্শক নেই। টাইটেল জিতেছি, ফেসবুকে ছবি দেখানোর জন্য টাইটেল জিতেছি। আমি ওইটাই তোমাকে জিজ্ঞেস করলাম যে এই যে মেয়েগুলো যে পেড ওয়ার্ক পাওয়ার জন্য কাজ করছে, রেজিস্ট্রেশন দিচ্ছে, এর পরের ভবিষ্যৎটাদের কি? কি করে ভবিষ্যৎ নেই? এই মুহূর্তে ভবিষ্যৎ নেই, এটার জন্যই আমি লড়ছি। এই যে পেড ওয়ার্কটা লোকে দেবে কোথার থেকে? পেড ওয়ার্কটা, ও একটা ফটোগ্রাফার, ও পেড ওয়ার্কটা দেবে কোত্থেকে? আর পেড ওয়ার্ক কাকে দেবে? ও তার থেকে বড় কথা, আরো একটা কথা, আমরা অডিশন দেখেছিলাম, ওপেন অডিশন দেখেছিলাম, যেখানে ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম, অ্যাড শুট আর মিউজিক ভিডিওস এর জন্য। তুমি জানো অর্ধেক, মানে এখানে তো অডিশন তো পয়সা লাগে না কোনো, না, অর্ধেক মডেলস যাবো বলে যায়নি। মানে মানে কিছু কিন্তু আনপ্রফেশনালিজমও আছে। আচ্ছা প্রচুর আরে আছে। বাবা, থাকবে না কেন? যেখানে গাইডলাইন নেই, ওর যদি এটা এখানে না এলে তুমি ডাবর গুলাবরি থেকে ফ্রেশ করে, নীল যেটা করে পার্ক হোটেলে করে, পার্ক হোটেলে করে, যেই শুনে নিল পার্ক হোটেলে করে, 1250 মানুষ, 1250 ছেলে মেয়ে, 1250 ছেলে মেয়ে ওই অডিশনটায় যায়। কিন্তু আমরা যখন অডিশন করি কোথায় করি? একটা স্টুডিওতে করি। স্টুডিওতে করছি। যে স্টুডিওটা একটা মানে স্টুডিও, হ্যাঁ, আমরা করে যেমন কনফারেন্স হলে তোমার ইয়েতে মেন ইংলিশ সাবজেক্ট হচ্ছে মানে নাম পড়েছিল হয়তো তোমার বলছি প্রায় 80 জনের, সেখানে এসেছে হচ্ছে 20 জন। কখনো কোনো প্রোগ্রাম করলে ইভেন তারপরেই কিন্তু তারা কিন্তু পেড ওয়ার্ক বলছে। এবার তখন তুমি কি করবে বলো? এই ইন্ডাস্ট্রিতে একটাই পেড ওয়ার্ক আছে, দ্যাট ইজ তুমি যত খুলতে পারবে, তোমার একটা নির্দিষ্ট সময় অবধি তোমার কাজ থাকবে। আমি ওটাই তো বলছি যে যারা ধরো সিরিয়াল বা সিনেমায় চান্স পাচ্ছে, খুব বেশি হলে চান্স পাচ্ছে হচ্ছে টকিজ বা নন টকিজের সাইডে, আর 300 টাকা 400 টাকা করে পেমেন্ট, খুব বেশি হলে 500 টাকা। আর যারা প্রপার মানে ইন্ডাস্ট্রিতে ঢুকে মানে ইন দ্য সেন্স তোমার কি বলবো, মানে যারা বিভিন্ন এখন তোমার স্কুল হয়েছে সেইগুলোর থেকে ঢুকছে, যেরকম সাম্পাই বলো, বিভিন্ন রকম ইয়ে হচ্ছে, সেখান থেকে তারা নতুন মানে আমাদের যত ভালো ভালো ফেস আমরা কাজগুলো দেখতে পাই পাচ্ছে, হ্যাঁ। সেখান থেকেই পাচ্ছে। তাহলে আমাদের মেয়েগুলোর ভবিষ্যৎ কি? দেখ, এই যে ভবিষ্যৎ তৈরি করা, বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করার জন্যই কিন্তু আমি আমার খাটনির টাকার 2 কোটি টাকা লাগিয়ে দিয়েছি। আমি আমার খাটনির টাকার 2 কোটি লাগিয়েছি এই ভবিষ্যৎ তৈরি করার জন্য। কিন্তু কোনো একটা জায়গায় আমি মিস করে গেছি, ফেল করে গেছি, সেটা হলো আর আমার কাছে খরচা করার মতন টাকা নেই। একটা ইনস্টিটিউট তৈরি করা, এই যে আজকের ডেটে সব বিভিন্ন অর্গানাইজাররা স্টুডিও তৈরি তৈরি করছে, কি বলে, ইনস্টিটিউট তৈরি করছে, যাদের নিজেদের মিনিমাম ব্যাকগ্রাউন্ড নেই, নিজেদের শিক্ষাগত যোগ্যতা নেই, তারা ইনস্টিটিউট তৈরি করছে, ইনস্টিটিউট তৈরি করছে। কি করে ইন্ডাস্ট্রি চলবে? কি করে ইন্ডাস্ট্রি চলবে? কিন্তু ইনস্টিটিউট দেখেই লোকজন দৌড়াচ্ছে। কেউ দৌড়চ্ছে না, কেউ দৌড়চ্ছে না। বাই দ্য ওয়ে নেক্সট অক্টোবর থেকে এবার আমরা কি করছি, যেহেতু দেখো, হ্যালো, একটু লাইভটা বন্ধ করতে হবে। আমরা যেহেতু আমাদের সাথেও তো অ্যাটলিস্ট 4টে কাজ করেছে, অ্যাটলিস্ট 4টে কাজের মধ্যে 5জন মডেলস তো মোটামুটি কমন ছিল।
বেসিক্যালি কি তুমি কারোর কাছ থেকে সবসময় নিয়ে যাবে, কিছু দিতে তো হবে। আমরা কি করছি, আমরা নেক্সট অক্টোবর থেকে আমাদের নিজস্ব পেড প্রজেক্ট আনছি, মানে যেখানে আমরা এদের দিয়েই আমরা পেড ওয়ার্ক দিয়েই আমরা এদের দিয়ে কাজ করাবো যেটুকু পারছি, মানে আমাদের সামর্থ্যের মধ্যে, বাট পেড ওয়ার্ক দেবো, দ্যাট ইজ কনফার্মড। আজকে হয়তো যেটুকু দিতে পারছি, হয়তো ওদের এই ভালোবাসার ইয়েতে পরেরটাতে আর একটু বেশি দিতে পারবো। আমি যেরকম শূন্য থেকে উঠেছি, ওদেরও সেখান থেকে নিয়ে আসলে উঠে- ব্যাপারটা কি বলতো, আমাদের ইন্ডাস্ট্রিতে সব থেকে নেগেটিভ হচ্ছে আমাদের কাছে পয়সাটা নেই। একদমই তাই। আমাদের কাছে পয়সা নেই। দেখ, একটা শুটে, আমি যে শুটগুলোতে গেস্ট হয়ে যাই, আমার খুব খারাপ লাগে যে আমি তাদেরকে জিজ্ঞেস করি, বাবা মামা তোদের কোনটা শর্ট পড়েছে বল। শর্ট পড়ে, না স্যার তুমি এসো, এটাই আমার কাছে যথেষ্ট। না বল না, আমি তো তোদের কাছে বাবা, আমি তোদের কাছে গার্জিয়ান, বল। তারপরেও যখন ওরা বলে না, আমি বলি ঠিক আছে, যা তোকে আমি এইটা দিয়ে দেবো, ওইটা দিয়ে দেবো, ওইটা দিয়ে দেবো, ওইটা দিয়ে দেবো। এদের কাছে একটু পয়সা নেই। এরা এই রেজিস্ট্রেশনের টাকাতেই স্টুড বুক করা, এই রেজিস্ট্রেশনের টাকাতেই সবকিছু। ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় জিনিস যেটা আমি 2023 অব্দি যেটা করতাম, একটা ইভেন্ট হলে 20,000 টাকা ডোনেশন দিতাম, 10,000, 12,000, 15,000 টাকা তো নর্মাল দিয়ে দিতাম কোনো শুটে। আমার এই ইনসিডেন্টের পরে আমি এই জায়গাটা থেকে সরে এসেছি, কাউকে কিছু দিই না, মানে বড় কিছু দিই না, কিন্তু যার দেওয়া অভ্যেস সে না দেওয়া থেকে থাকতে পারে না। করতে পারে না। আমি যে কোনো জায়গাতে আমার থেকে কাউকে চাইতে হয় না, আমি তাকে নিজে থেকে বলি আমি তোকে এটা পাঠিয়ে দেবো, যা যাচ্ছে নিয়ে নিবি। আর আরো একটা জিনিস আমাদের যেটা মানে প্রত্যেকটা মানে আমাদের অর্গানাইজার, এদের মধ্যে হেলথি কম্পিটিশনটা দরকার। আমি হয়তো কেউ একটা নতুন কিছু করছে, সেই জিনিসটাকে কপি না করে নতুন কিছু একটা, সেটা নিয়ে নতুন কিছু একটা ভাবুক। চলো, তোমার এই কথাটাকে আমি কেটে দিলাম। কপি কোনটা হয় জানো? আমি কপি করলে খুব আনন্দ পাই, কারণ আমারটা দেখে কেউ, Yes. আমি কারোর মনে দাগ ফেলতে কিন্তু পেরেছি। কি ব্যাপারটা, আমি ভেবে নিয়েছি ওর এই ড্রেসটা আমার এত ভালো লেগেছে, আমি ভেবে নিচ্ছি আমার মিসেসকে আমি এই শাড়িটাতে দেখতে চাই। দ্যাট ইজ কপি বস। কপি তাকেই মানুষ করে যে কপি করার কন্টেন্ট থাকতে হবে। দেখ, যদি কপির রেসপেক্টে বলিস, তো আমরা ছোটবেলা থেকে সিনেমা দেখে কাজল যখন কুচকুচোতে হয়তো এই শর্ট চুল করেছিল, Yes, আমাদের মেয়েদের সবাই সবার ছিল short চুল করেছিলাম। শর্ট করেছিলাম। শালিনী লিখেছে, শালিনী কর্মকার, গুড ইভিনিং সবাইকে দাদা, অ্যাজ ইউজুয়াল ইউ আর লুকিং হ্যান্ডসাম। থ্যাংক ইউ ভেরি যাই মাচ। হোক, আমাদের মনে হয় এটা কেটে যাবে। আমি একটা লাস্ট বলছি, আমাদের এটা ফার্স্ট টাইম আমরা শারদ সম্মান করছি, একদম, হ্যাঁ, ব্যানার শুটটা করছি। সবাই দাদার সাথে সবাই আমাদের সঙ্গে থেকো। অ্যাজ আ অর্গানাইজার তো আমরা নতুন এই জিনিসটা করছি, তোমরা না থাকলে আমরা কিন্তু কিচ্ছু না। ঠিক। আমি ডিজাইনার হিসাবেও কিছু না, আর অর্গানাইজার হিসাবেও কিছু না। তোমরা আছো বলেই আমরা আছি, তোমরা পাশে আছো বলেই আমরা এখনো টিকে আছি। মডেলস মেকআপ আর্টিস্ট হচ্ছে আমাদের ক্ষেত্রে লক্ষ্মী, ফটোগ্রাফার হচ্ছে পুরোহিত। একদম একদম। আর যে প্রজেক্ট ওরা করছে, স্বয়ং মা দুর্গা ওদের সাথে থাকবেন, এটাও আমি আজ বলে দিলাম। দেখ, তোদের ইভেন্ট কত ভালো হয়, কত দারুণ হয়। থ্যাংক ইউ। এতদিন ডিজাইনার হিসেবে ব্যানারের নাম ছিল, বাট অর্গানাইজার হিসেবে দেখার ইচ্ছা হলো বলে করলাম। বলছি না, আমাদের আমিও লাস্ট বলি এটা, আমি দুর্গাপুজোর আগে, গত বছর দুর্গাপুজোর আগে একটা ইভেন্টে গেছিলাম, এই যে বোনের স্বপ্ন বলে একটা গ্রুপ, ওই যে বোনের স্বপ্ন, সেই গ্রুপে গিয়ে আমি একটা স্পিচ দিয়েছিলাম 3 মিনিটের। সেই স্পিচ থেকে আজকের ডেটে 11টা অর্গানাইজার তৈরি হয়েছে, আর সবাই ম্যাক্সিমাম বয়স হচ্ছে 23 বছর। ও, আর একটা জিনিস আমি একটু মাঝখানে বলি, এবার আমাদের ফটোগ্রাফার হিসেবে আমরা নতুন একজনকে পেয়েছি, যার সাথে আমি এখনো পর্যন্ত কাজ করিনি, বিশ্বজিতের সাথে আমার প্রথম। বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস মানে বিডি, এই ছিপছিপে লম্বা যে, হ্যাঁ, একটু ছিপছিপে করে লম্বা চশমা পরে ভদ্রলোক। কোরিয়া ফরিয়া ওই দিকটা থাকে, হ্যাঁ, সাউথের দিকে টালিগঞ্জে। থাকেন। ও তো আমাদের অনেকদিন পুরনো ফটোগ্রাফার। হ্যাঁ, ওর সাথে আমার কোনো কাজ হয়নি, তো First time? একদম সত্যি কথা বলতে সোনালীর থ্রুতেই আমার বিশ্বজিতের নাম পাওয়া। তো বিশ্বজিতের সাথে আমার প্রথম কাজ হচ্ছে, তো ওর প্রোফাইল দেখে আমার খুব ভালো লেগেছিল। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর একদম বিশ্বজিতের ভালো লাগবে। আমাদের সাথে কাজ করে ভালো লাগবে। সমস্ত উদ্দেশ্য আমাদের সৎ, আমাদের সবকিছু ভালো হবে। আগামী দিন আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ভালো কিছুই হবে, কারণ আমরা এসেছি ভালো কিছু করতে, আমরা এসেছি মানুষকে আনন্দ দিতে, তাই তো? একদম। আমরা যেমনই খুশি থাকি,
আমরা যেমনই থাকি আমাদের মুখে হাসি এবং মানুষকে আনন্দ দেওয়াটাই আমাদের কাজ, তাই তো? ফটোগ্রাফার হিসেবে বিশ্বজিৎ থাকছে, আর আমাদের পাঁচফোড়ন পাঁচফোড়ন থাকছে থাকছে। হচ্ছে মেকআপ Makeup আইফোন থাকছে। এই পুরো প্রজেক্টটাতেই মোটামুটি আমাদের আমরা একটা জোর কদমে নেমে পড়েছি। বললামই তো প্রথমে যে দুটো ডেট আমাদের তোমাদের আশীর্বাদে দুটো ডেট ফুল, বাকি দুটো ডেটও অলমোস্ট কাছাকাছি চলছে আর কি, মানে এতটা পাবো মানে বুঝতে পারিনি, মানে না, এতটা ভালো রেসপন্স এতটা আশীর্বাদ পাবো তোমাদের কাছ থেকে ভাবতে পারিনি। আরে বলছি তো মা দুর্গার বলছি না, এমন একটা ইভেন্ট চুজ করেছিস যেটা ভগবান কানেক্টেড, ভালো তো হতেই হবে, ভালো তো হতেই হবে। এবং সঙ্গে আরো অনেকেই আছে মানে যারা সাপোর্ট করছে প্রজেক্টটাকে। আমি তো বললাম ভালো কিছুর জন্য না অটোমেটিক মানুষ চলে আসে, অটোমেটিক সিস্টেমেটিক ভাবে ঠান্ডা হাওয়া চলেই আসে ভালো কিছু করার জন্য। যাই হোক, আমাদের শেষ করতে হবে। আগামী পরশুদিন দুজন অর্গানাইজার আসছে, যার একটা অর্গানাইজারের নাম রাই, 18 বছরের একটা বাচ্চা মেয়ে। বাহ, খুব ভালো। এই 11 জন অর্গানাইজার তৈরি করেছি, তার মধ্যে এটা হচ্ছে একটা। আর 11 জন অর্গানাইজারের মধ্যে সব থেকে সফল হচ্ছে তনুশ্রী বলে একটা বাচ্চা। 18 বছর বয়স হলো ওর 12 দিন আগে। ওকে, 18টা শুট করেছে এখনো অবধি। এক একটা শুটে 55 জন, 60 জন, 54 জন কাজ করে যাচ্ছে। খুব ভালো। শেষ করতে হবে, কারণ আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে না, কারণ আমাদের কথা শেষ এখনো হবে না। মানে আমার তো মনে হচ্ছে 10%ও হয়নি, এখনো এখনো কত অনেক- প্রশ্ন পড়েছিল। বাট আমরা আবার কখনো এক জায়গায় হব। আর আমি তোদেরকে এটা স্পেশাল ভাবে বললাম, আফটার তোদের শুট, তোদের সাকসেস স্টোরি নিয়ে আবার বসতে চাই আমি। যখন 200% শিওর যে ওদের এই প্রোগ্রাম 100% না 200% সাকসেস হবে। এবং আফটার সাকসেস পার্টি আমি তোদেরকে আমার সাথে আর একবার বসবো পুরো টিম নিয়ে সাকসেস পার্টি করার জন্য। একদম। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে শনিবার সন্ধ্যা 7টায়। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।